কনফুসিয়াস বলতেন যে সুখ এটা যেটা তুমি সমাজের জন্য করছো, সমস্ত সমাজের জন্য যখন তুমি কাজ করবে তখনই তুমি সুখী। জেনারেলি লোকে বলে দিস বিরিয়ানি ইজ লাইক অর্গাজম। নো, ইট ডাজন্ট। অনলি অর্গাজম ফিলস লাইক অর্গাজম। কারণ যেমন করে বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, তেমনি করে সুখ বা আনন্দটাও যে অনুভব করছে তার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। আমাদের না বন্ধু যারা হয় তাদেরকে পৃথিবী যেভাবেই দেখুক, আমাদের চোখে কিন্তু আমাদের প্রত্যেকটা বন্ধু সুন্দর দেখতে, যাদের আমরা পছন্দ করি তাদের মধ্যে থেকে সৌন্দর্যটা আমরা খুঁজে বের করে নিই। কারণ প্রত্যেকটা মানুষ তো নিজের মতো সুন্দরী, কাউকে আমার পছন্দ হলেই তার ওই সৌন্দর্যটা আমি দেখতে পাই। আমরা যেটা করি, আমরা একটা ওয়াল ক্রিয়েট করি যে আমাদের ইমোশন গুলো যাতে আমাদেরকে হিট না করতে পারে, তার কারণ আমরা নিজেরা জানি না যে ওই ইমোশনটা হিট করলে আমরা কি করব, আমরা কিভাবে রিয়াক্ট করব। প্রবলেমটা তাতে যেটা হয় সেটা হলো আপনি না একটা এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হয়ে গেলেন সারা জীবন। অনেকেরই মনে হয় যে জাপানের লাইফ হচ্ছে আইডিয়াল লাইফ, কিন্তু জাপানের মানুষের সার্ভে করে দেখা গেছে যে তাদের মধ্যে সুখ সবচেয়ে কম পৃথিবীর মধ্যে। বাচ্চা একটা পড়ে গেল কোথাও কুয়োর মধ্যে, সাংঘাতিক ব্যাপার হচ্ছে আমি ভয় পেয়ে পিছিয়ে আসলাম, এটা হচ্ছে কাওয়ার্ডিস। আরেকটা হচ্ছে আমি সাঁতার জানি কি জানি না, কি ওর মই দিয়ে ওঠাতে হবে না দড়ি দিয়ে ওকে তুলে আনতে হবে সেটা না জেনে আমি ঝাঁপিয়ে পড়লাম, এটা বোকামি। এই দুটোর মাঝখানে হচ্ছে ভার্চু। অ্যাটাচমেন্ট থিওরি বলে একটা থিওরি আছে, যেসব বাচ্চাদের ছোটবেলায় খুব সিকিউর এনভায়রনমেন্টে বড় করা হয়, সিকিউর মানে সাইকোলজিক্যাল সিকিউরিটি দেওয়া যায়, তোমার কিছু হবে না, তাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পায়। চাণক্যেরই বোধহয় ছিল যে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সবান্ধবম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি আমরা। আমি কেন এতটা মানে কি বলবো, এত দেখানোর চেষ্টা করছি আমি খুব ভাইব্রেন্ট, আমি খুব হ্যাপি, আমি খুব খুশি, তার একটা কারণ আছে। কারণ খুশি সবসময় থাকেই এমনিতে আমরা সবাই, কিন্তু ব্যাপারটা হলো এই ব্যাপারটা সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া বোধহয় নেই। দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস, মানে খুশি থাকতে গেলেও ফিলোসফি জানতে হবে না, কিন্তু বহুদিন যাবৎ মানুষ তো ভাবছে যে খুশি কি করে থাকি, সেটা এইটাতে ঢুকছি আমরা। তার আগে যেটা বলে দিই আপনাদের একটা জিনিস, সেটা হলো আমাদের যে কমিউনিটিটা গ্রো হয়েছে সেটা খুবই 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 ওয়ার্ম একটা কমিউনিটি, এবং আস্তে আস্তে অনেক মানুষ জুড়ছেন বৈঠকের সঙ্গে। আমাদের দুটো অপশন আছে, একটা হলো বৈঠক তো আস্তে আস্তেই গ্রো করবে, আপনারা সবাই জানেন, এবং অনেকেই আপনাদের মধ্যে এরকম বলেছেন যে এই চ্যানেলটা একদিন অনেক বড় হবে। আমরা সেসব শুনে বেশ মজা পাই, কিন্তু আমাদের বেশ এন্থু পাই। সাবস্ক্রাইবার এত কম কেন বলেছে, এটা আমাদেরও প্রশ্ন। হ্যাঁ, সাবস্ক্রাইবার এত কম কেন? আপনারা একটু দায়িত্ব নিন না সাবস্ক্রাইবার বাড়ানোর। আর যারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, এটা না ঠিক হচ্ছে না, এটা কেমন একটা হয়ে যাচ্ছে। ভালো লাগছে অথচ সাবস্ক্রাইব করছেন না, এটা তো হয় না, না এটা করে ফেলুন। ব্যাপারটা হলো আরেকটা জিনিস করতে পারেন আপনারা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে, ভিডিওগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে, সেটা হলো মেম্বারশিপ। আর একটা সুপার থ্যাঙ্কস এর বাটন আছে। যদি আপনাদের মনে হয় যে বৈঠকের পাশে থাকতে চান আপনারা, তাহলে সুপার থ্যাঙ্কস বাটনটা আপনারা অবশ্যই ইউজ করবেন। আমাদের সত্যি তাতে বেশ কিছুটা সুবিধা হবে। সো আমরা কথা বলবো হলো যে জিনিসটা ওনারা করলে আমরা খুশি হব, তো সেই খুশির ব্যাপারে আমরা কথা বলবো। তো ফিলোসফি অফ হ্যাপিনেস কেন, মানে কি ব্যাপার, আমাদের খুশি থাকতে গেলে ফিলোসফি জানতে হবে কেন? দেখ, আমরা যখন কারোর সাথে দেখা হয় বা ফোনে কথা হয়, সে বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংরেজিতে হোক, সারা পৃথিবীতে আমরা কি জিজ্ঞেস করি? কেমন আছেন? কেমন আছেন? বেসিক্যালি আমরা জানতে চাই কি লোকটা সুখে আছে কিনা বা আনন্দে আছে কিনা। সবসময় কি জানতে চাই? মাঝে মাঝে চাই। মানে ব্যাপারটা এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু মূলত তো এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা সুখে থাকবো। এত ফিলোসফি, এত সায়েন্স, এত টেকনোলজি, এত জীবিকা, ছোটবেলার থেকে পড়াশোনা করে যাচ্ছি, হ্যাঁ, করতে করতে চাকরি পেতে হবে, আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে খুশি থাকা, সুখে থাকা। হ্যাঁ, সুখে থাকা। কিন্তু এটা নিয়ে সমস্যাও হচ্ছে এটাই যে আমরা ঠিক জানিও না যে সুখে থাকাটা ব্যাপারটা কি। কখনো মনে হচ্ছে পার্টি করলে সুখে থাকবো, কখনো মনে হচ্ছে বিরিয়ানি খেলে সুখে থাকবো, কখনো মনে হচ্ছে না এই তো সুখেই আছি, কখনো মনে হচ্ছে না কি হচ্ছে চারদিকে, সারা পৃথিবীর যে অবস্থা, যুদ্ধ বিগ্রহ রাজনীতি, সুখে থাকে কেমন করে মানুষ? এই যে তুই বলিস মাঝে মাঝে স্টে পজিটিভ, অনেকে বলে যে কি স্টে পজিটিভ, চারদিকে যা হচ্ছে দেখছো না। কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সুখে থাকা, ঠিক পার্সোনালি। তো এই ব্যাপারটা শুধু আমরা ভাবছি না, দীর্ঘদিন ধরে 5,000 বছর ধরে মানুষ কিন্তু 5,000 নয়, মানে 4,000 বছর, যতদিনের সভ্যতা, প্রথম থেকেই মানুষ যত থেকে ভাবতে শুরু করেছে তবে থেকে এটা ভাবছে যে সুখ ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি না আমরা। সুখ মানে কি ভালো থাকা, মানে ওয়েল বিং। সুখ মানে কি ভালো লাগা বা মানে প্লেজার। সুখ মানে কি ইচ্ছা পূরণ, যে আমার যেটা ইচ্ছে ছিল সেগুলো সব পূরণ হয়ে গেল, তাহলেই কি আমি সুখে থাকবো? নাকি সুখ অন্য একটা কিছু?
তো এই ব্যাপারটা হচ্ছে মূল আর কি, যে আমাদের বটম অফ দ্য লাইফ আমরা সুখে থাকতে চাই, আমাদের হিসেব জমা খরচের সব হিসেবের শেষে আমরা সুখে কি করে থাকবো, সেটা তো আমার মনে হলো এই বইটা আপনার দেখলেন এটা ছোট বই, কিন্তু আমার পড়তে বেশ সময় লেগেছে, কারণ এনারা যেটা করেছেন আর কি ইনি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে সুখ নিয়ে বা হ্যাপিনেস নিয়ে, আমি কিন্তু সুখ আনন্দ, আমি হ্যাপিনেসের সঠিক তর্জমা যেটা হবে সেটা আমি জানি না। আনন্দই তো হওয়া আমার মনে হলো এটা পড়ার প্রেক্ষিতে বা এই বইটার প্রেক্ষিতে ওনারা সুখ কথাটাকেই বলতে চাইছেন, আনন্দ নয়। আনন্দ নয় না, আনন্দ যদি আমরা বলি যে আনন্দ মানে ভালো লাগা, তাহলে আনন্দ তো নয়। আনন্দ তো পার্টি করলেও হয়, কিন্তু সেটা কি সুখ? তা না। কিন্তু সারা পৃথিবীতে প্রচুর রিসার্চ হয়েছে, সাইকোলজিস্টরা করেছেন, সোশিওলজিস্টরা করেছেন, ফিলোসফাররা ভেবেছেন, এই সব কিছুর একটা সংস্করণ আর কি, লিটারেচার রিভিউর মতো। তো যারা বইটা পড়বেন তারা পড়তেই পারেন, তাদের কিন্তু বইটা আমরা যেভাবে আলোচনাটা করতে চাই আজকে, সেটা একেবারে বইটাকে ধরে ধরেই নয়, বা সবার যে নাম নিয়ে নিয়েই আলোচনা করতে পারবো তাও নয়। আমরা একটু ব্রডার পার্সপেক্টিভে কথা বলবো, মূলত বইটার সঙ্গে থেকে। লেখক লোরেন এল বেসার, ফিলোসফির একজন প্রফেসর। এই লেখকের নাম লোরেন এল বেসার, আর এখানে লেখা আছে স্পেশাল ইন্ডিয়ান এডিশন। হ্যাঁ, মানে ইন্ডিয়ার জন্য আলাদা একটা এডিশন তৈরি হয়েছে আর কি। এই ভদ্রলোক সম্পর্কে কি জানা যাচ্ছে? ইনি এমনি নিজে কোনো বড় ফিলোসফার নন, ফিলোসফির প্রফেসর একজন। বইটার রাটলেজ পাবলিকেশনের, অনলাইন পাওয়া যায় কিনা জানি না, আমি বইমেলা থেকে কিনেছি। তো এই হচ্ছে বইটার ব্যাপারে বেসিক। আমার নিশ্চয়ই মনে হয় যে অনলাইনেও নিশ্চয়ই যারা কিনতে চান তারা কিনতে পারে। বেশ, তো এবার এইটা নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে এবং লোকে বোঝার চেষ্টা করছে বারবার যে ভালো থাকার আসল ব্যাপারটা কি, মানে আসল মর্মটা কি। তুই কি বুঝলি? তুই মানে এই যে আনন্দ পেতে গেলে ফিলোসফি জানতে হবে, এইটা বোঝাটা কিরকম হলো ব্যাপারটা? না, আনন্দ পেতে গেলে ফিলোসফি জানতে হবে না, কিন্তু আমরা অনেক ভাবে দেখতে পারি। এই যে আমি বললাম যে ভালো থাকা এবং আনন্দ বা সুখ, ভালো লাগা এবং সুখ, ইচ্ছা পূরণ এবং সুখ, এই জিনিসগুলোকে একটু আমরা এক্সপ্লোর করি। আর তারপরে হচ্ছে যে কিসের থেকে, যেমন টাকা পয়সা হলে পরে কি মানুষ সুখে থাকবে? অনেকের মনে হতেই পারে, হ্যাঁ, হতেই পারে। কেউ বলেন যে নৈতিক কর্তব্য যদি তুমি পূরণ করো তাহলে তুমি সুখে থাকবে, হতেও পারে, নাও হতে পারে। রিলেশনশিপের গুরুত্ব কি, সম্পর্ক, বন্ধুত্বের গুরুত্ব কি খুশি থাকতে গেলে বা সুখে থাকতে গেলে পরে, কমিউনিটি, সমাজ, এর গুরুত্ব কি, এদের সাথে আমাদের কানেকশনের গুরুত্ব কি, সেগুলো সব আজকে মনে হয় আলোচনা ধীরে ধীরে উঠে আসবে। বেশ, তাহলে শুরুর পয়েন্টটা কি? কারণ এখানে যতদূর আমি দেখতে পাচ্ছি শুরুটা বলেছেন উনি ইন্ট্রোডাকশন হিস্ট্রি অফ হ্যাপিনেস। হ্যাঁ, আমরাও সেখানে শুরু করি যে একদম হিস্ট্রি অফ হ্যাপিনেস। হিস্ট্রি অফ হ্যাপিনেস বলতে হিস্ট্রি অফ দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস। সক্রেটিসকে আমরা প্রথমেই জানি যে মোটামুটিভাবে সক্রেটিসকে আমরা গ্রিক ফিলোসফির একটা শুরুর একটা জায়গা থেকে ধরতে পারি, তার আগেও ছিলেন। তো সক্রেটিস কি করতেন, আমরা সোফিস ওয়ার্ল্ডের সময় কথা লোককে প্রশ্ন করতেন যে আপনি যেটা করছেন কেন করছেন, আলটিমেট উদ্দেশ্য তো হ্যাপিনেস। এবার উনি প্রশ্ন করে জানতে চাইতেন যে বাবা মানে এটা করে কি তুমি সুখী হবে, এটা কি ভালো হচ্ছে, এই করে করে প্রশ্ন করেন, এবং তাকে উল্টো প্রশ্ন করতেন যে এটা না করে ওটা করতেও তো পারতে, করনি কেন, এই করে করে উনি বুঝতে চাইতেন। কিন্তু সক্রেটিসের লেখা যেহেতু নেই, আমরা প্লেটোর থেকে, প্লেটো লিখেছেন, প্লেটো বলতেন যে সুখে থাকাটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল হারমোনি, মানে আমাদের আমরা যখন শুধুমাত্র ইচ্ছা পূরণের জন্য কাজ করি তখন আমরা সুখে থাকি না। ডিজায়ার ফুলফিলমেন্টটা আমাদের আনহ্যাপিনেসই দেয়, আমাদেরকে দুঃখী করে। মানে ফুলফিল হয়ে গেল, লং হয়ে যাওয়ার পর ওটা মানে খুব আলাদা করে সুখ তৈরি করে না। ধর কেউ টাকা যদি আমার মনে হয়, কিন্তু কেউ করাপশন করছে তার জন্য, সে টাকা পেলো বা চিটিং করছে বা চুরি করছে, এটা কি লং টার্ম সুখ দেয়? উনি বলছেন না, এটা কখনোই লং টার্ম সুখ দিতে পারে না। বরং উনি বলতেন যে তিন রকমের আমাদের মধ্যে তিন রকম নেচার রয়েছে, তিন রকম ভাবে আমরা দেখতে পারি আমাদের ইচ্ছেগুলোকে। প্রথমে হচ্ছে একটা যেটাকে উনি বলে অ্যাপিটাইটিভ ডিজায়ার, মানে যেগুলো আমার ইমিডিয়েটলি চাই, ধর ওই আহার, নিদ্রা, মৈথুন, ফিজিক্যাল বা সেন্সারি প্লেজার, ইন্দ্রিয় ভোগ যেটাকে বলে, এটা তো আছে, এগুলো ডিজায়ার তো ফুলফিলমেন্টের একটা জায়গা আছে। তারপরে আরো কিছু আছে যেগুলোকে স্পিরিট বলতে পারি, স্পিরিটেড সাইড, মানে রাগ, তারপর ধর
ভালোবাসা, প্রেম, বেদনা, এগুলো। তার উপরে উনি রাখতেন একটা জিনিসকে, সেটা হচ্ছে যে রিজন বা যুক্তি। আমাদের একটা যুক্তিবাদী দিকও আছে। এক তো আমরা আহার নিদ্রা মৈথুনের মতন বেসিক জিনিস দেখছি, একটা আমরা ভাবছি বা আমাদের অনুভূতি হচ্ছে, তার উপরে আমাদের যুক্তি আছে, যুক্তিবাদী মন আছে, বিশ্বাস আছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটার একটা নিজস্ব ধারণা আছে। প্লেটো বলতেন যে যখন আমরা ওই যুক্তি দিয়ে যেটা ঠিক মনে হচ্ছে সেই কাজটা করব, তখনই আমরা সুখে থাকবো। আচ্ছা, এটা প্লেটোর বক্তব্য। এটা প্লেটোর বক্তব্য। যখনই আমরা সেটা করব না, তখনই আমাদের একটা পরিবেশের সাথে একটা হারমোনি বা একটা সম্পৃক্ততা তৈরি হবে না, ওটা নষ্ট হবে, তাই আমরা লং টার্মে সুখী থাকতে পারবো না। এই জিনিসটাকে তারপরে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল তিনি আরো এগিয়ে নিয়ে গেলেন। তিনি বলতেন যে মানুষকে সুখী থাকতে হলে পরে এমন কিছু কাজ করতে হবে যেটা আমার মনুষ্য জন্মকে সার্থক করে। আচ্ছা, সেটা কি করে বুঝবো? মানুষের ক্যাপাসিটি কি, মানুষকে অন্য প্রাণীর থেকে কোথায় আলাদা আমরা। তো মনুষ্য জন্মে কিছু ইউনিক ক্ষমতা আমাদের তৈরি হয়েছে, সেই ক্ষমতাটা সম্পূর্ণ বহিঃপ্রকাশ। আমার যে ক্যাপাসিটি আছে, আমার যে কোনো কাজ করার যে স্কিল আছে, সেটাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করার মধ্যেই সুখ। এবং সেটা কি, সেটাকে উনি বলতেন সেটা হচ্ছে যুক্তিবাদী মন, সেটা হচ্ছে ভার্চু বা কর্তব্য। আমরা এটাতেও আসবো যে কর্তব্য করলে পরে সুখ হয় কিনা। সাধারণত মনে হয় হবে না। এটা আমাদের জেনারেল ধারণা যে ধর তোকে অপশন দেওয়া যে পার্টি করলে বেশি আনন্দ পাবি নাকি এনজিওতে গিয়ে একটা কোনো ডেভেলপমেন্টের কাজ করলি বা একদিন চ্যারিটি করলি সেটাতে বেশি আনন্দ পাবি। সাধারণ বুদ্ধিও বলছে যে পার্টি করলে বেশি আনন্দ হয়। অ্যারিস্টটলের কথা ছিল না, আমার যেটা ক্যাপাবিলিটি সেই কাজটা সবচেয়ে বেশি ফ্লারিশিং দ্য হিউম্যান ক্যাপাসিটি ইজ হ্যাপিনেস। মানে সেখানে ওই ইন্দ্রিয়গ্রাহ্য হ্যাপিনেসটাকে বা ইন্দ্রিয়গ্রাহ্য সুখটাকে সুখ বলে উনি বলতেন কর্তব্য পরায়ণ হয়ে থাকা হচ্ছে আনন্দের চাবিকাঠি, বেশ সুখের চাবিকাঠি। তো এরপরে এসব চলছে। এরপরে গ্রিসে আরেকজন এলেন, তার নাম হচ্ছে এপিকিউরিয়াস। তার কথাও আমরা সোফিস ওয়ার্ল্ডে বলেছি। এপিকিউরিয়াস উনি একদম বাগান বানিয়ে থাকতেন ওখানে, একটা কাল্ট, মানে রজনীশের যেমন কাল্ট, ওরকম একটা কাল্ট তৈরি হয়েছিল ওনার কিন্তু মূল ব্যাপারটা ছিল যে না, এইসব বাজে কথা হচ্ছে, আসলে হচ্ছে ইচ্ছে পূরণ, ডিজায়ার, প্লেজার, আনন্দ নাও, ইন্দ্রিয়গ্রাহ্য সুখ। এই চারবাকের মতন একটা ফিলোসফিটা, যে যেভাবে পারো আনন্দ নাও, ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দই আনন্দ, আর কিছু নয়। অ্যাকচুয়ালি এপিকিউরিয়াস বলতেন যে আমাদের তিন রকমের চাহিদা আছে। একটা হচ্ছে ন্যাচারাল এবং নেসেসারি। যেমন খেতেই হবে, জামা কাপড় পরতেই হবে, শীত লাগলে সোয়েটারটা পরতে হবে। এটা যদি আমার পূরণ না হয় তাহলে বাকি কর্তব্যগুলো বাজে কথা। এইটুকু তো বেসিক করতেই হবে। কিছু আছে যেগুলো ন্যাচারাল কিন্তু প্রয়োজনীয় নয় সবসময়। যেমন ওই মৈথুন ধর, ওটা না করলে মরে যাবে না কেউ মানুষ। আর কিছু আছে যেটা ন্যাচারাল নয়, মানে খাওয়াটা যেমন খেতেই হবে, ঘুমোতেই হবে, সেরকম সবকিছু অতটাও প্রয়োজনীয় হয় না, কিন্তু ন্যাচারাল ন্যাচারাল। হ্যাঁ, উনি বলতেন ওগুলোকে ফুলফিল করাটা হচ্ছে আনন্দ দেয়। ওগুলোকে ফুলফিল করলেও আনন্দ দেয়। আর কিছু আছে আনন্যাচারাল এবং নেসেসারিও নয়। হ্যাঁ, তো সেগুলোতে যদি বেশি তুমি চলে যাও তাহলে তোমার মধ্যে পেইনই হবে, তোমার মধ্যে বেদনারই সৃষ্টি হবে। তো ওগুলো নয়, যতটা পারো প্রকৃতির সাথে থাকো, প্রকৃতির থেকে যতটা আনন্দ নিতে পারো নিয়ে নাও। এটা হচ্ছে এপিকুরাসের মেইন কথা ছিল। সে সময় আরো দু ধরনের ভাবনা উঠে আসে। একটা হচ্ছে সিনিক, ডায়োজেনাসের কথা আমরা বলেছিলাম। ডায়োজেনিক ওনারা বলতেন যে না, এই পার্থিব জিনিসপত্রের মধ্যে কোনো আনন্দ লুকিয়ে নেই, যেটুকু বেসিক সেটুকু নাও, বাকিটা নিজের ভাবনা এবং স্পিরিট, সেই দিয়ে আনন্দ হতে পারে। বেশ। আর হচ্ছে স্টয়িক ফিলোসফি আজকাল আবার এসছে খুব, জেনথ থেকে শুরু করে মার্কাস অরিলেসের মেডিটেশন বইটা এখন প্রায় বেস্টসেলার হয়ে গেছে আবার। স্টয়িকদের ভাবনাটা একটু অন্যরকম ছিল, যে আনন্দ এবং দুঃখ, আমরা তো মনে করি যে এটা একটা দুঃখের ঘটনা ঘটলো, ধর চোট লাগলো বা শুনলি যে প্রিয়জন কারোর একটা কিছু খারাপ হয়েছে বা পরীক্ষায় ফেল হয়েছে, পরীক্ষাকেও পাস করতে পারেনি, আমরা খুব ডার্কে যাই না আজকে। তো উনি বলছেন ওই ঘটনাটা দুঃখের নয়,
ঘটনাটা জাস্ট ঘটনা, স্টয়িকরা বলতে হুম। এটা ঘটনা, আমি আরেকটা মানুষ, আমি জাজ করছি ওই ঘটনাটা আমার কিরকম লাগছে সেটা। হুম। আমি যদি মনে করি ওটা দুঃখের, তাহলে ওটা দুঃখ, তাহলে ওটা আমার দুঃখ হবে। আচ্ছা। আমার যদি একটা ঘটনা ঘটে, সেটা আনন্দের ক্ষেত্রেও তাই, যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কেউ, বা একটা চান্স পেয়েছিস বিরাট একটা ইউনিভার্সিটিতে, ঘটনাটা জাস্ট হচ্ছে একটা ছেলে চান্স পেয়েছে, এবার তাতে তোর আনন্দ হবে কি না সেটা তোর জাজমেন্টের উপর ডিপেন্ড করছে। রাইট। তো স্টয়িকরা বলতেন যে এই জাজমেন্টের জায়গাটাকে সরিয়ে দাও, তাহলে তোমার আনন্দও হবে না, দুঃখও হবে না, তুমি স্থিতধী হয়ে থাকবে। যতক্ষণ তুমি বেশি বেশি জাজমেন্ট করতে থাকবে, তোমার মধ্যে বারবার দুঃখ হবে, বারবার আনন্দ হবে, এটা কোনো বিষয় না। একবার আনন্দের ঘটনা ঘটতে থাকবে, তুমি তোমার মতো আছো, তোমার অত জাজ করার দরকার নেই, তুমি ডিসাইড করো তুমি আর এটা আনন্দ পাবে কি দুঃখ পাবে, ডিসিশনটা সবসময় নিও না। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা তো সহজ বিষয় নয় না, এবং এটা অনেকটা গুরুদেবের বাণীর মতো লাগছে না, যে তোমার জীবনে যা হোক সেটা তুমি কিছুই ফিল করবে না। মানে এবার স্টয়িক যারা ছিলেন তারাও বলতেন বা বলেন যে পারফেক্ট স্টয়িক একটা কনসেপ্ট। পারফেক্ট স্টয়িক কে? ধর তোকে ধরে বেঁধে কেউ নিয়ে গেল, বা ধর তোকে সামনে দাঁড়িয়ে কোনো একটা কারণে কেউ অকথ্য গালিগালাজ করছে, এবার স্টয়িক যদি তুই পারফেক্ট হোস, তাহলে তুই বলবি গালিগালাজ যে করছে এটা তো ওর প্রবলেম, ওর শিক্ষা নেই ঠিকঠাক, ও নিজের রাগকে ম্যানেজ করতে পারছে না, আমি গায়ে নেব না এটা, আমি গায়ে লাগাবো না। বা আরো এক্সট্রিমে গিয়ে ওরা বলতেন যে তোকে ধর বেঁধে নিয়ে গেল, বেঁধে নিয়ে গিয়ে টর্চার করছে, ফিজিক্যাল টর্চার করছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, তো একজন পারফেক্ট স্ট্রাইক বলবে ও তো আমার শরীরের উপর অত্যাচার করছে, কিন্তু ভেতরে যে আমিটা রয়েছে, যে কনসিয়াস আমিটা, তার গায়ে তো লাগছে না, এটা আমার ডিসিশন, আমি এটাতে দুঃখ পাবো কি পাবো না, বা এটাতে আমি ভেঙে পড়বো কি পড়বো না। স্থিতপ্রজ্ঞের কনসেপ্ট আর কি, যেটা মানে ইন্ডিয়ান সিস্টেমে বলে। তো এবার পারফেক্ট স্ট্রাইক কেউই নয়, কিন্তু ওটা একটা জার্নি, যে আমরা ওই দিকে যাই ধীরে ধীরে, যাতে জীবনটা বাঁচা অনেক সহজ হয়। মূলত এদের উদ্দেশ্য কিন্তু জীবনটা ভালোভাবে বাঁচাই ছিল, বা বাঁচাই। আজকাল স্টয়িসিজম নিয়ে আবার প্রচুর চলছে, লোকে স্টয়িক হতে চাইছে, কারণ পৃথিবীটা এত উত্তাল হয়ে যাচ্ছে, এত বেশি ইনফরমেশন, যে আমাদের উপায় থাকছে না। সব কিছুতে যদি আমরা রেসপন্ড করা শুরু করি, সব কিছু যদি রিয়্যাক্ট করা শুরু করি, তাহলে তো মুশকিল, তাহলে সত্যি মুশকিল হয়। তো যতটা থেকে দূরে থাকা যায়। প্রচুর ইনফরমেশন সোর্স আমাদের কাছে, প্রত্যেক মুহূর্তে ধর সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে নতুন নতুন ইনফরমেশন আসছে। এবার তো আমাকে ঠিক করতে হবে যে আমি রিয়্যাক্ট করবো কি না প্রত্যেকটা জিনিসে। যতটা কম রিয়্যাক্ট করে থাকা যায়, আমি নিজে সুখে থাকবো, এবং সেটা সবাই করেই থাকি আমরা। সেই জন্য স্টয়িসিজমটা আবার বাড়ছে। ওরাও বলছে যে দেখ বাবা, সবকিছুতে নিয়ে তোমার উপরে নেই পৃথিবীর ভার, নেই ভুবনের ভার, নেই ভুবনের ভার, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, সবকিছু যদি এফেক্ট করা শুরু করে, তাহলে তো সত্যি বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। এবং আমরা না জেনে সবাই একটু না একটু জিনিসপত্র ইগনোর করি, যেগুলো আমাদের এমনিতেই এফেক্ট করতে পারত। হ্যাঁ, আমার উপর নেই ভুবনের ভার, আমি ওখানে থাকি। তো এই স্টয়িক ফিলোসফি, এবার স্টয়িসিজম কিন্তু বহুকাল যাবৎ স্টয়িসিজমের একটা এফেক্ট ছিল, মানে গ্রিস থেকে সেটা রোমান সাম্রাজ্যে চলে আসে। রোমান রাজা যে মার্কাস অরিলিয়াস, সে স্টয়িক ছিল নিজে, সে বই লেখে এটা নিয়ে। তারপরে একটা জিনিস এলো সারা পৃথিবীতে, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটি এসে বললে এইগুলো কি, তুমি সুখী হবে, এটা মানেটা কি? তুমি তো সুখী হতে পারবে না, সুখ তো এই পৃথিবীতে নেই। ও, সুখ তো এখানে, তুমি তো এসছো এখানে মানে যন্ত্রণা ভোগ করতে। হ্যাঁ, তুমি এসছো কারণ তোমার পূর্বপুরুষরা একটা দুষ্টুমি করেছিল, তার জন্য ভগবান প্রচন্ড রুষ্ট। হ্যাঁ, এবং এটা একটা পাপ হয়ে গেছে, তার জন্য এই যে জীবনটা তুমি পেয়েছো এই পৃথিবীতে, এটা শুধু সাফারিং, এটা শুধু দুঃখ কষ্ট বেদনার জীবন। এইটা যদি তুমি ঠিক করে দুঃখ কষ্টগুলো ভোগ করো, তাহলে পরে তুমি পরে গিয়ে স্বর্গে যেতে পারবে, ওখানে সুখ আছে, আসল সুখটা ওখানে। তো এই অ্যাব্রামিক্যাল রিলিজনে ক্রিশ্চিয়ানিটি মূলত, তারপরে ইসলামেরও অনেকটা পার্ট জুড়ে এটাই হয়েছে যে পৃথিবীটা সুখ ভোগের না, পৃথিবীটা তো কর্তব্য করো, যেটা লেখা আছে বইতে, এগুলো করলে পরে সুখটা পরের জন্মে পাবে। তো ক্রিশ্চিয়ানিটি যেহেতু আমরা মানে বেশিরভাগ ইতিহাস, লিখিত ইতিহাসটা ফিলোসফির ক্রিশ্চিয়ানিটি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, বহুদিন যাবৎ তারা হাসতো টাসতো না আর কি, মানে একদম কষ্টই করে যেত।
না সেই অর্থে তো বুদ্ধাও বলেছে যে লাইফ ইজ অল অ্যাবাউট সাফারিং। আমরা বুদ্ধে আসবো। বাট হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি আসি তাহলে হলো। কিন্তু একটা জিনিস শুধু বলে দিই, সেটা হলো যেহেতু অনেক দুটো রিলিজিয়ন, অ্যাব্রাহামিক রিলিজিয়ন নিয়ে কথা হলো, আমাদের রিলিজিয়নে কিন্তু, বা রিলিজিয়ন বলবো না, আমাদের শাস্ত্র কিন্তু, আমাদের যে ওয়ে অফ লাইফ শেখানো হয়েছে সনাতন ধর্মে, তাতে কিন্তু কর্ম তার ফল, সেটা কিন্তু যদি আমরা মহাভারতের রেফারেন্স দিই বা যদি আমরা গীতার কথা বলি, তাহলে কিন্তু সবটাই এই জন্মে আছে। হ্যাঁ, Right. খুব বেশি কিন্তু এটা বলেনি যে তুমি স্বর্গে গিয়ে সব পাবে। না, তুমি বলেছো তোমার এখানেই যা পাওয়ার পেতে হবে তোমার। রাইট। এবার এশিয়ান ফিলোসফি মূলত হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম হুম, এবং কনফুসিয়াসিজম, হুম, কনফুসিয়াসের হুম, যেটা হুম, চায়নাতে, হুম, এই চারটে যে এশিয়ান ফিলোসফি, তারা একটু অন্যভাবে সুখটাকে দেখেছে। ধর, আমরা যেহেতু ধর্মে চলে এলাম, হিন্দু ধর্মে মূলত কি বলতো, যে তোমার ভেতরে আত্মা বলে যে বিষয়টা আছে, সেটা ম্যাটেরিয়াল নয়, সেটা হুম, পার্থিব জিনিস নয়। ঠিক। সেটাকে চেনো, সেটাকে চিনে তোমার সুখটা তখনই যখন তুমি এই পার্থিব সমস্ত জিনিসের থেকে নিজেকে আলাদা করে নেবে। এবং তুমি ওই সেলফটাকে বুঝতে পারবে, ওই self-টাকে, হ্যাঁ, রিয়েলাইজ করবে। হ্যাঁ, হ্যাঁ, এবার তোমার তোমার পার্থিব শরীরটা তোমার মানে ওটা হুম, দিয়ে সুখ তুমি পাবে না। ঠিক। সুখ পাবে তুমি যখন নেচারের সাথে বা ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে হুম, পারবে হুম, স্পিরিচুয়ালি। হুম, এই পার্থিব শরীরের কোনো আনন্দ নয় হুম, মূলত, মানে আরো অনেক তো, হুম। অনেক ডেপথ, আমরা ওখানে তো ঢুকছি না। ওরা ঢুকছি না, হ্যাঁ। বুদ্ধিজমে মূলত তাই, বুদ্ধিজমে ওরা কি বলে, যে বলতো আর কি, যে যতক্ষণ এই শরীরটা রয়েছে, এটা শুধু নতুন নতুন প্লেজার খুঁজছে, হুম, এবং এই প্লেজারটা থামে না কখনো। একটা জিনিস তুমি এনজয় করছো, তুমি একদিন বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগলো, আরেকদিন আবার বিরিয়ানি খেতে চাইবে। একবার কোক খেলে আবার কোক খেতে চাইবে, একবার মদ খেলে আবার মদ খেতে চাইবে। তো এটা শুধুমাত্র ক্রেভিং এর জন্ম দেয়। কাজে এগুলো থেকে একটু বাঁচতে হবে। হুম, হুম, এবং এই জীবনটা, এই যে ক্রেভিং গুলো রয়েছে আমাদের, যে ইচ্ছে হয় বারবার নতুন নতুন জিনিসে ইন্ডালজ করার, এর জন্য আমাদের খুব দুঃখ কষ্ট আছে এই হুম, পৃথিবীতে। হুম, এই হুম, দুঃখ কষ্ট থেকে বেরোতে হবে, হুম, রাইট? এই যে মায়ার বন্ধন, এর থেকে আমাদের বেরোতে হবে, তা না হলে পরে সুখ আমরা পাবো না। এবং সেটা করার উপায় কি, যে ভালো ওই যে ৮টা পদ্ধতি, যেটা মানে হুম, বুদ্ধের যে শিক্ষা ছিল, যে ঠিক ভাবে কথা বলা, ঠিক কাজ করা, ওই কর্মের ব্যাপার অনেকটা, ঠিকঠাক জীবন নির্বাহ করা, আম ধ্যান করা এবং মাইন্ডফুলনেস। হুম, মাইন্ডফুলনেস যেটাও এখন আবার খুব এসছে, যে আমরা মাইন্ডফুলনেসের কনসেপ্টেও আসবো। আর কনফুসিয়াস বলতেন যে সুখ ওটাই, যে অনেকটা অ্যারিস্টটলের মতন, যে সুখ এটাই যেটা তুমি সমাজের জন্য করছো। সমস্ত সমাজের জন্য যখন তুমি কাজ করবে, তখনই তুমি সুখী থাকবে। হুম, এগুলো হচ্ছে বেসিক বিষয় তোমার, আম মানে ঐতিহাসিক ধ্যান ধারণা। এর মাঝখানে ওই ক্রিশ্চিয়ানিটির পরে জন স্টুয়ার্ট মিল বা বেন্থাম, ব্রিটিশ ফিলোসফার, যাদের কথা আমরা জাস্টিস যে এপিসোডটা সেখানে আমরা বলেছি, এরা বলতেন, এরা আবার ওই এই যে, আচ্ছা, এপিকিউরিয়াসের কথা বললাম, সেখান থেকে একটা টার্ম শুরু হয়েছিল, সেটাকে হেডনিজম বলে। হুম, হেডনিজম মানে হচ্ছে আমার ইচ্ছে পূরণটাই সব। সেন্সারি, ইন্দ্রিয়ভোগ্য ইচ্ছেই হোক বা অন্য যে কোনো ইচ্ছেই হোক, মূলত ইন্দ্রিয়ভোগ্য হুম, ইচ্ছেটাই সব। হুম, তো ব্রিটিশ ফিলোসফার এরা, যে বেন্থাম মিল, এরা আবার ওই জায়গাটাতে নিয়ে চলে গেছিলেন, যে মানুষের কষ্ট, মানে ফিজিক্যাল কষ্ট যত কম করা যায় এবং ইন্দ্রিয়গ্রাহ্য সুখ যত বাড়ানো যায়, সেটাই সুখ। হুম, এবং এটাকে ওনারা বাড়িয়েছিলেন অনেক, মানে পাবলিক পলিসি লেভেলে, যে জাস্টিস সিস্টেম ওরকম হওয়া দরকার, রাজ্য চালন ওরকম হওয়া দরকার, যাতে মানুষের কষ্ট, ইন্দ্রিয়গ্রাহ্য গ্রাহ্য কষ্ট কষ্ট কম হবে এবং ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দ বেশি বৃদ্ধি হবে। পাবে। হ্যাঁ। এটাই হচ্ছে ইউটিলিটেরিয়ানিজমের কথা আমরা যখন হুম, বলেছি, হুম, তখন এটাই হচ্ছে আইডিয়া ছিল। জন স্টুয়ার্ট মিল, তিনি সেখানে একটুখানি বেরিয়ে গিয়ে উনি বলেছিলেন, যে দেখো, সব আনন্দ এক নয়, হুম, আনন্দেরও প্রকারভেদ আছে। কিছু একেবারে ইন্দ্রিয়গ্রাহ্য, কিছু একটু ডিপ, সেটাতে আমরা আসবো। ডিপ। উনি বলতেন যে কিছু আছে যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য, আর কিছু আছে যেগুলো ইন্টেলেকচুয়াল প্লেজার, আমাদের মননকে হুম, খুশি করে। হুম, যেমন ধর, একটা বই পড়ছিস, হুম, বা তুই একটা ভালো ছবি দেখছিস, বা একটা সিনেমা দেখলাম। সিনেমা দেখছিস, হ্যাঁ, ভালো গান শুনছিস, হুম, হ্যাঁ, বা একটা কিছু অ্যাচিভ করছে, সাকসেস, হুম, হুম, এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, এগুলো তাদের মননকে পুষ্ট করে।
মননের পুষ্টি। হ্যাঁ, মানে ডিরেক্ট ইন্দ্রিয়গ্রাহ্য না হলেও আমাদের মানে মনের ভেতরে কোথাও গিয়ে কিছু একটা তৈরি করে। মনকে যদি তুই একটা ইন্দ্রিয় মনে করিস তাহলে একটা মনের ঠিক খোরাক, মনের খিদে, হ্যাঁ মনের মনের খিদে খিদে। মেটানোর এবার জিনিস। তুই একটা কাজ দেখলি বা একটা করলি যেখানে তুই এক্সেল করলি, সাংঘাতিক একটা মানে মনে হলো নিজে, মানে ওই আমরা আলোচনা করি যে সারা দিন কাজ করার পর যদি শেষ করার পর তোর মনে হয় যে বাহ বেশ ফ্রি লাগছে, তো এবং বেশ হালকা লাগছে, টায়ার্ড লাগছে না, তাহলে ওটা হচ্ছে প্রপার সুখী। এবং উনি বলতেন যে দেখা গেছে কি পরে পরে যখন আরো অনেক পরে যখন ব্রেন ম্যাপিং করা সম্ভব হয়েছে, তখন দেখেছে যে ওই ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দ আর এই জাতীয় আনন্দে ব্রেনের একই অংশ অ্যাক্টিভেট হয়, কিন্তু এই জাতীয় আনন্দগুলো যেগুলো ইন্টেলেকচুয়াল প্লেজার সেগুলো অনেক বেশিক্ষণ থাকে এবং সেটার ইন্টেন্সিটি অনেক বেশি। মানে বুঝলাম। এবং তাহলে বোঝা যাচ্ছে যে মানে কেমিক্যালি এটা বোঝা যাচ্ছে যে এই সুখটা বেশিক্ষণ থাকে। হ্যাঁ, ইন্টেন্সিটি এবং ডিউরেশন দুটোই বেশি যখন আমি ইন্টেলেকচুয়াল প্লেজার নেব। বেশ। তো এটা হচ্ছে বেসিক ছিল ওনাদের আইডিয়া। তো এবার আমরা একটা একটা করে প্রশ্নের উত্তরে আমরা আসি যে ভালো থাকা আর সুখে থাকা দুটো কি এক? দেখ, যদি আমি এমনিতেই সাধারণভাবে ভাবি, ভালো অনেকেই আছে। ভালো অনেকে আছে মানে যদি ভালো থাকা কিভাবে এক্সপ্লেন করা যায় আমি জানি না। আমি অনেকদিন আগে একটা কথা ফেসবুকে লিখেছিলাম, ভালো থাকাটা একটা অভ্যেস। তারপর অনেকে দেখি এই কথাটা কিন্তু অনেকবার বলেছে বিভিন্ন সময়ে, এবং তারপর দেখলাম আমি নিজে বোধহয় খুব একটা করিনি, শুনিনি। আমার মনে হয় যে ভালো থাকা মানে তোমার কাছে এমন একটা কমফোর্ট আছে যেখানে তুমি যেটা ইচ্ছা হয়, বেসিক ইচ্ছা, বিরাট ইচ্ছা না, বেসিক ইচ্ছাটা পূরণ করতে পারো। বেশ, এটা আমার কাছে ভালো থাকা মনে হয়। কিন্তু সুখে থাকার সঙ্গে ভালো থাকার যে ডিরেক্ট কানেকশন আছে বলে আমার মনে হয় না। লোকে আমরা বাংলা ভালো থাকাকেই সুখে থাকা বলে বোধহয় বিশ্বাস করি। হ্যাঁ, ভালো থাকার মধ্যে এবার এখানে 3 রকমের আইডিয়া আছে। এটা আমরা বলছি, তুই লিখেছিস ভালো কথা, বলছি জ্ঞান মনে হতে পারে। আদতে আনন্দ কিসে পাই সেটা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে কি বলবে যে এটা অভ্যাস? না, না। জেনারেলি বলবে যে আনন্দে থাকা মানে এটা পার্টি করা। হ্যাঁ, টাকা পাওয়া, রাইট? রেকগনিশন পাওয়া। তো এই জন্য আমরা একটু ডিপে যাই যে 3 রকম ভাবে ভালো থাকাকে ডিফাইন করা হয়েছে, ফিলোসফাররা করেছেন। একটা হচ্ছে যে ভালো থাকার একটা প্রসেস, এটা একটা অভ্যেস নয়, প্রসেস। হ্যাঁ, যে কোনো কিছুর সাথে এনগেজ হয়ে যাওয়া, এনগেজমেন্টের সাথে কোনো কাজ করা, ওই মানে নিষ্কাম কর্ম কিন্তু কর্ম, কাজটা ভালো করে করা, এক্সেল করা। এটা আমার ওই যেটা অ্যারিস্টটল বলতেন যে আমার যেটা ক্ষমতা সেটাকে সম্পূর্ণভাবে সেটার প্রয়োগ করা। আই উইল বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ। এটা দ্য প্রসেস। এই প্রসেসটা হচ্ছে ভালো থাকা। যখন আমি প্রসেসটাতে আছি, সেই প্রসেসটাই ভালো থাকার জন্ম দিচ্ছে। বেশ, এটা এক ধরনের ভাবনা। আরেকটা ভাবনা আছে যেটা চালু ভাবনা, সেটা হচ্ছে অবজেক্টিভ লিস্ট অফ ওয়েলবিং। ব্যাপারটা হচ্ছে যে জেনারেলি এই যেমন অনেকে যখন বলছে যে পজিটিভ, তুই যখন বলিস যে স্টে পজিটিভ, অনেক নিন্দুকেরা বা অনেকে সত্যি সত্যি ভাবে যে এর কি বলছে অরুণাভ, পজিটিভ থাকবো কেমন করে, চারদিকে তো সবকিছু ভালো চলছে না। ঠিক, ভালো বলেছে। তো তাহলে ভাবা হচ্ছে যে আমি সুখে থাকবো তখনই যখন একটা একটা লিস্ট, আমার চেক লিস্ট ফুলফিল হবে এবং চারিদিকে সবকিছু ঠিকঠাক থাকবে। ওই চেক লিস্টে ওটা পড়ে আর কি, চেক লিস্টে ওটা পড়ে। সেটা এবার তুই সাধারণ ইকুয়ালিটি বলতে পারিস যে হ্যাঁ সব মানুষ সমান থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে, সেটা যেমন আছে তেমনি সবাই ভালো বন্ধুত্বপূর্ণ ব্যবহারে থাকবে, বা আমার ভালো বন্ধুত্ব আছে। আমার যদি বন্ধু মহল না থাকে তাহলে আমি ভালো নেই। আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমি ভালো নেই। আমার যদি সাকসেস না হয় কোনো জিনিসে তাহলে আমি ভালো নেই। দৃশ্য দূষণ নিয়ে একটা কথা চলছে। কেউ একজন বোধহয় তোর গেস্ট পডকাস্টে বলছে রবীন্দ্রনাথের ছবির পেছনে বিজনেসের ফেস্টুন ভালো লাগছে না, সেটার নৈতিক দিকটা আমি দেখছি না, কিন্তু ওটা কি আমার পার্সোনালি ভালো থাকা বা না থাকার একটা কারণ হতে পারে?
সমাজে কিছু ভালো হচ্ছে না বলে। এগুলো হচ্ছে অবজেক্টিভ লিস্ট। আমি বাইরে থেকে খুঁজছি যে ভালো থাকার আমার চেকলিস্টটা পূরণ হচ্ছে কিনা। উপাদানগুলো বাইরে থেকে খুঁজছি, উপাদান আমি বাইরে খুঁজছি। এবং বাইরে শুধু খুঁজছি না, আমি যখন বাইরে সেই জিনিসগুলোকে দেখছি, সেটাকে আমার অতটাই এফেক্ট করতে দিচ্ছি যে এটা আমার হ্যাপিনেসকে বা সুখে থাকাকে, বা আমরা এখন ভালো থাকাই বলছি, ভালো থাকাকে এফেক্ট করতে পারে। হ্যাঁ, এই 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 যে থিওরিগুলো, এই যে আইডিয়াটা, বেসিক্যালি থিওরিতে যাচ্ছি না, আইডিয়াটা, এটা বেসিক্যালি কি করছে, তোর নিজের মানে ইন্ডিভিজুয়ালিটি, তোর নিজের অভ্যাস যেটা বললি বা নিজের ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। এরা বলছে যে আগে থেকেই ঠিক করা আছে বাবু, এই 15টা জিনিস যদি ঠিক হয় তাহলে পরে মানুষ সুখে থাকবে। ঠিক, তাই তো? একদমই। সেটা কি যুক্তিযুক্ত? যদি সেটা যুক্তিযুক্ত হতো, তাহলে পরে তো এই প্রশ্নটা বলতে, চাকরিটা ছেড়ে দিলাম, এখন আমি ভালো আছি, এটা তো বলতে পারতো না কেউ। বা ওই একটা গল্প আমার খুব পছন্দের, আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা শুনেছেন হয়তো অনেকে গল্পটা, যে চায়ের দোকানে 4 জন গপ্প করছে, বেসিক গল্প গুজব করছে 4 বন্ধু মিলে। তো সেখানে এক কর্পোরেটের একজন বড় সড়ো মানুষ এসছেন কোনো কারণে, এসে বলছে কি ওয়েস্ট করছে লাইফ, দেখো এরা তো জামা কাপড় দেখেও মনে হচ্ছে না এদের টাকা পয়সা খুব একটা আছে বলে। হ্যাঁ, তোদেরকে বললে এই দেখো তোমরা তো ছেলে ছোকরা মানুষ, তোমরা কিছু করছো না কেন, মানে ভালো কিছু করো। বলছে আমি পড়াশোনা করছি, হবে একটা কিছু, না না তোমরা একটা নতুন বিজনেস স্টার্ট করো, সবাই মিলে অল্প টাকাতেই শুরু হয়ে যেতে পারে, এরকম একটা বিজনেস করো, কি হবে তাতে, টাকা পয়সা হবে, তোমরা একটা কাজ করার জায়গা পাবে, এক্সেল করবে, সাকসেস আসবে। আচ্ছা, তারপরে কি হবে? তারপর তোমাদের ইচ্ছে পূরণ হবে, সমস্ত যা যা তোমরা চাইছো, গাড়ি বাড়ি টাকা সব হবে। তো 4 জন বলছে আচ্ছা তারপর কি হবে? বলে তারপর আর কি, তোমরা সমাজের সাথে মিলে যাবে, সবাই মিলে সুখে থাকবে। তো বলছে আপনাকে কে বললো আমরা এখন সুখে নেই? এটাই তো করছি আমরা, ওই পুরো জার্নিটা দিয়ে ওখানেই পৌঁছালাম। তো এবার ব্যাপারটা তো ওখানেই, যে আপনি কি করে ঠিক করে দিচ্ছেন যে সুখে মানুষ থাকবে কি থাকবে না? নিজে ডিসাইড করুন কোনটা সুখ, বা কে সুখে আছে কে সুখে নেই, এটা কি করে ডিসাইড করে দিচ্ছেন? হবে না, এভাবে তো ঠিক হতে পারে না কখনো। তো কাজেই ওটা হতে পারে না কখন। ইচ্ছে পূরণটা বা লিস্টকেও বাইরে থেকে ঠিক করতে পারে, এটা সম্পূর্ণ মানুষের নিজের ব্যাপার। তো নিজেরই যদি ব্যাপার হয়, তাহলে আমার কি ভালো লাগছে সেই প্রশ্নে চলে আসি আমরা, যে আমার ভালো লাগাটাই কি আনন্দ, বা আমার ভালো লাগাটাই কি সুখ? ওই হেডনিজমের কথা বলছি। ক্লাসিক্যাল হেডনিজম কি বলতো, যে হ্যাঁ তোমার যেটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সেটা ভালো হলেই ভালো। তো এখানে একটা গল্প আছে, ধর তোকে একটা অপশন দেয়া হলো, তোকে নয়, একজন কাউকে দেয়া হলো যে স্বর্গে আছিস, এবার তোর আবার জন্ম নিতে হবে একটা কোনো কারণে। তো তোকে দুটো অপশন দিচ্ছে, যে তোমার দুটো জন্ম হতে পারে। এক, তুমি রবিশঙ্করের মতো একটা লাইফ পেতে পারো, মানে রবিশঙ্কর উস্তাদ, মানে পণ্ডিত রবিশঙ্কর যে সেতার বাজাতো, তার মতো একটা লাইফ পেতে পারো। তুমি তোমার সঙ্গীতে বিরাট নাম হবে, সঙ্গীতও খুব ভালো তোমার হবে, এরকম একটা লাইফ, ইউ আর এক্সেলেন্ট। অথবা তুমি একটা জেলিফিশও জন্মাতে পারো। তো জেলিফিশের কি ব্যাপার, জেলিফিশের যা যা প্রয়োজন, মৈথুন নেই কিন্তু আহার নিদ্রা এগুলো অটোমেটিক্যালি চলে আসছে, সে নিজের বডিতেই নিয়ে নিচ্ছে, তার কোনো কাজ করতে হচ্ছে না সারাদিন, তার ইচ্ছে যেটুকু সেটুকু তো এমনি পূরণ হয়ে যাচ্ছে। যার তো আলাদা করে ইচ্ছে নেই না, কিন্তু দুকলি সেতার বাজে এরকম কোনো ইচ্ছে, কোনো ইচ্ছে তো তৈরি হবে না। কিন্তু যদি তুমি রবিশঙ্করের লাইফটা চুজ করো, তাহলে কিন্তু তোমাকে 25 বছর 30 বছর ধরে শিখতে হবে, সাধনা করতে হবে, তারপরেও সারা জীবন তোমাকে প্রতিদিন রেয়াজ করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু সবকিছু করলে তুমি এক্সেল করবে। আর প্রশ্ন হচ্ছে যে কোন লাইফটা চুজ করবে, জেলিফিশের লাইফ না রবিশঙ্কর? জেলিফিশটা আমার মনে হচ্ছে বেটার, ভেসে ভেসে থাকবো বেশ আরামসে। হ্যাঁ, তো মানে সার্কাস্টিক হয়ে বলতেই পারি, কিন্তু জেনারেলি মানুষ বলবে না রবিশঙ্করের লাইফ ইজ বেটার মানুষ হিসেবে। একদমই মানুষ হিসেবে তো অবশ্যই। দেখ, এরকম একটা লোক হয়ে জন্মালে যার প্রতিভার অন্যই মাত্রায় তার প্রতিভা, এবং এমন একটা পয়েন্ট এসে গেছে যে তার প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটে গেছে। তো এইটা তো একটা মানে একটা খুবই কি বলবো, যেরকম
পরে লাগে দেখতে, তার আগের কষ্টগুলোও তো আছে। মানে হ্যাঁ, প্রত্যেকটা আছে। আর্টিস্টের যে নিজস্ব কনফ্লিক্ট সেটা তো হুম, আছেই, হুম, তার সঙ্গে সবচেয়ে বড় টেকনিক্যালি তার যে সাধনাটা, হুম, হুম। সেইটা তো খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু অবভিয়াসলি সেটা চাইবই, কারণ তার থেকে একটা আলাদা আনন্দ পাওয়া যেতে পারে বলে আমার মনে হবে। গিভেন যেহেতু অ্যান আমি অপশন, গিভেন অ্যান যেহেতু অপশন, রাইট, 90% মানুষ চাইবে যে না রবিশঙ্কর হয়ে জন্মগ্রহণ করে, জেলিফিশ কেন? এখানে সবাই বেশিরভাগ জেলিফিশ হতে চাইছে। না, আজকের পৃথিবীটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে হ্যাঁ। বলে। কিন্তু সাধারণত অ্যাকচুয়াল যদি এই অপশনটা থাকে, অ্যাকচুয়ালি হুম। আজকে আমাদের যা চলছে চারদিকে জীবনে আর ভাল লাগছে না, এই লাইট ফাইট পডকাস্ট করতে হচ্ছে, হয়তো কারো মনে হতে পারে যে ইস আরো কিছু একটু করলে হতো, একটু পার্টি করলে হতো, করতে পারছি না, তখন মনে হতেই পারে জেলিফিশের লাইফটা ভালো। কিন্তু যদি লাইফের শুরুতেই অপশনটা দেয়া হয়, কি চিজ করবেন? না না, মানুষ ভাবতে পারবো। হ্যাঁ, তো এটাকে ওরা বলে যে এটা হচ্ছে সোয়াইন অবজেকশন। মিল বলতেন সোয়াইন, ওটা বাংলা করলাম না, সবাই জানে হ্যাঁ। যে যেটার শুধুমাত্র ইন্দ্রিয়ভোগ্য আনন্দ নিয়ে যেই জীবন, যেটা জেলিফিশের জীবন, সেই জীবনটা তো মনুষ্য জীবন নয়, আর যাই হোক না কেন। না। তো সেখান থেকে বলছিলেন যে ওই ইন্টেলেকচুয়াল প্লেজারের কথা, হুম। ইন্টেলেকচুয়াল প্লেজারের প্রয়োজন আছে হ্যাঁ, মানুষের। এবং এই ইন্টেলেকচুয়াল প্লেজারের প্রয়োজনটা ধর যার প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। ধর আমি বলছি আড্ডায়, হ্যাঁ, একটা আড্ডায় সবাই মিলে আড্ডা মারছে। এবার আড্ডা মারতে মারতে হঠাৎ ধর দেবু একটা একটা কথা বলে দিল, একটা মজার কথা বলে দিল, এবার সবাই হাসলাম না। এই আনন্দটার মধ্যেও কিন্তু দেবু যে কোনো কমেডি, আমরা কেন আমাদের এই কমেডি ভালো লাগে কেন, হুম, হুম। তার কারণ হলো কে কতটা আচ্ছা এইটা এইভাবে বলে বলে দেখালে আপনি, হ্যাঁ, আমার তাতে খুব মানে কমেডির জোকটাও তো ওইভাবে হুম। তৈরি হয় যে একটা সেট আপ তৈরি হয়, একটা আনএক্সপেক্টেড পাঞ্চ লাইন হয় যেখানে তোর মাথা ইউজ করতে হচ্ছে যেখানে, বেসিক্যালি। এবং আমি বুঝতে পারছি যে আরেকটা লোকও মাথা ইউজ করছে, হ্যাঁ, এবার রাইট, আমার তাতে একটা ইন্টেলেকচুয়াল প্লেজার তৈরি হয়। সেটা সেটা অবভিয়াসলি হ্যাঁ। সেটা এনারা বলতেন ক্লাসিক্যাল হেডনিজমের হুম, কথা, যে তারা বলতেন যে এটা বেটার, এটা বেটার সুখ। কারণ আমরা আলোচনা করছি ইন্টেন্সিটি এবং ডিউরেশন দুটোই বেশি। আরেকটা ব্যাপার আছে, ইন্টেলেকচুয়াল প্লেজার শুধু যে তোমার হাসি থেকেই আসবে তা নয়, কোনো কোনো সময় ইন্টেলেকচুয়াল প্লেজার যেটাকে বলে সেটা কিন্তু দুঃখ থেকেও আসতে পারে। অবভিয়াসলি একটা একটা সিনেমা দেখলাম আমি, সিনেমাটা বা একটা বই পড়লাম, একটা কবিতা পড়লাম, নইলে পরে শেক্সপিয়ারের ট্র্যাজেডি এত বিখ্যাত কেন? একদম দুঃখ থেকেও আসতে পারে, এবং ধর আমার চোখের জল আসছে একটা সিনেমা দেখে, ও, আমি খুব প্লেজার ফিল করছি বিকজ আমার মনে হচ্ছে ওই মুহূর্তে মানে দ্যাট ওই পিস অফ আর্টটা আমার সঙ্গে কানেক্ট করছে। এটা তো আছেই, ইন্টেলেকচুয়াল প্লেজার তো একটা Obviously, obviously. হিউজ পার্ট অফ হিউম্যান লাইফ। হ্যাঁ, অবভিয়াসলি। এবং এটাই তো হচ্ছে প্রবলেম। মানে এটাই তো হচ্ছে ফিলোসফাররা বুঝতে পারছিলেন বা সাইকোলজিস্টরা বুঝতে পারছিলেন যে মানুষ কেঁদে কি করে আনন্দ পেতে পারে। ঠিক, একদমই। একটা ট্র্যাজিক ফিল্ম দেখলাম, ভালো লাগলো না, হুম, মানে দুঃখ হলো, ইন সেন্স কান্না পেলো, আমি আবার দেখতে যাচ্ছি ও সিনেমাটা, এবং সবাইকে বলছি ও সিনেমাটা দেখ কি ভালো। বেশিরভাগ হিট সিনেমা, টাইটানিক, মানে শেষে হ্যাপি এন্ডিং নেই, এরকম প্রচুর সিনেমা আছে। আনন্দ, হ্যাঁ, হ্যাঁ, সবগুলোর শেষে একটা এমন শেষ বুকে মোচড় দিয়ে উঠলো, বুকে মোটর দিয়ে উঠলো, বাট সেটাই কি আনন্দ ভাবে নিয়ে আমরা দেখেছি। রাইট, রাইট। মানে তোর বিসমিল্লাহ খানের সানাই শোন, একদম। বুকে মোচড় দিয়ে উঠবে, মানে ইস আমার ভেতরে কোথাকার একটা দলা পাকানো দুঃখ জানি উনি বুঝতে পেরে কি করে লাগিয়ে দিলেন। তো এগুলো আছে। দ্বিতীয় কথা, এবার এটাই হচ্ছে কথা যে আনন্দ আমাদের একরকম নয়। ধর বিরিয়ানি খাওয়ার আনন্দ, বিসমিল্লাহ খানের সানাই শোনার আনন্দ, প্রেমে পড়ার আনন্দ, হ্যাঁ, বা একটা হঠাৎ করে ইনকাম চাকরি পাওয়ার আনন্দ, প্রমোশন পাওয়ার আনন্দ, পার্টি করার আনন্দ, হ্যাঁ, আবার পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখার আনন্দ বা সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখার আনন্দ, সব আনন্দ তো এক নয়। সব আনন্দ এক নয়। ইনফ্যাক্ট এই সবগুলো আনন্দের পর একটা করে তো দুঃখ যোগ করা আছে। তো আমি সেটা নিয়ে আবার পরে প্রশ্ন করবো তোকে, তুই আগে যেটা শেষ করা সেটা শেষ কর। আজকাল খুব আমরা মানে জেনজি, আমি জেনজি নই, তুইও জেনজি নস, আমি নিজেকে ভাবি, হ্যাঁ ভাবি একটু। হ্যাঁ, এবার আমি বলছি একটু অসংসদীয় কথাবার্তা। জেনারেলি লোকে বলে দিস বিরিয়ানি ইজ লাইক অর্গাজম। নো, ইট ডাজন্ট। ইট ইজ নট অ্যাকচুয়ালি। অনলি অর্গাজম ফিলস লাইক অর্গাজম। আমার ফেলুর মতো রাবড়ি খেলে ওরকম ফিল হয়, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি ওটা জাস্টিফাই করতে পারি, তুই পারবি না। হ্যাঁ, হোয়াটএভার, বাট অ্যাকচুয়ালি তো এটা অ্যাকচুয়ালি তো নয়। অ্যাকচুয়ালি তো নয়। হ্যাঁ, একদমই তাই। এটা আমাদের ল্যাঙ্গুয়েজের
মানে সীমিত হওয়ার একটা একদম উপায়। আমরা আমি এক্সপ্রেস করতে পারি ডিফাইন না করতে বলে। পারছি না যে এই আনন্দটাকে আমি কিভাবে ডিফাইন ঠিক করব। একদমই তাই। কাজে ওই একটা এক্সট্রিম আনন্দের সাথে আমি কম্পেয়ার করে ফেলছি। এটা একটা তাহলে পরে এই আনন্দগুলো আমি সবগুলোকে আনন্দ বলছি কেন? সবগুলো আলাদা আলাদা অনুভূতি, তাই না? তাহলে এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স করছে তার উপরে ডিপেন্ড করে? সানরাইজটা নিজে থেকে সুন্দর নয় বা আনন্দ দেওয়ার জিনিস নয়, আমি সানরাইজটা দেখে আনন্দ পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ একই সানরাইজ দেখে একই রকম আনন্দ যে দুটো মানুষ পাবে তাও নয়। তা নয়, বা এরকমও হতে পারে ইনডিফারেন্ট লোক সানরাইজ হ্যাঁ হচ্ছে, আমি দেখেছি এরকম ইনডিফারেন্ট লোক রাইট? যার সানরাইজ উঠলে মানে সূর্য উঠলে আলো হবে এতটুকুই শুধু আনন্দ তার। হ্যাঁ, তার মানে আমি আনন্দ পাবো কিনা সেটা আমার অ্যাটিটিউডের ওপর ডিপেন্ড ঠিক করছে। একদমই। এখান থেকে একটা আলাদা ব্রাঞ্চ তৈরি হয়েছিল, তৈরি হয়েছে আর কি, যেটাকে বলে অ্যাটিটিউডিনাল হেডোনিজম। মানে বাইরের থেকে কোনো জিনিস ঠিক করে দেবে না তুমি আনন্দ পাচ্ছ কিনা বা সুখে আছো কিনা, এটা তোমার অ্যাটিটিউড। সেখানেই জাস্টিফাই হয় যে তুমি যদি পজিটিভ থাকো তাহলে তুমি সূর্যোদয়ে আনন্দ পেতে পারো। কলকাতার মতো একটা কিওটিক মেসি সিটি, মৃণাল সেন তো এটা দেখে আনন্দ পেয়েছে, আমরা অনেকেই আনন্দ পাই। আমিও পাই। কি আমার লাইভলি কলকাতার সিটিটা, আমার কত কলকাতা- জীবন রয়েছে এই একদম শহরটার একদম মধ্যে। একদম। আমার তো বেশ কিছু ইউরোপীয় শহরে গিয়ে মনে হচ্ছে এরকম কেমন যেন শহরটার মধ্যে কোনো প্রাণ নেই। হ্যাঁ, কলকাতা নিয়ে এই কথা তো বারবার হয় যে কলকাতার একটা প্রাণ আছে। এবার এটা কোথার থেকে ডিফাইন হচ্ছে? কেউ দেখে বলতে পারে এই মা এত নোংরা, এত কেওস, কেউ কোনো নিয়ম মানছে না, এটাতে আনন্দ পাচ্ছ কেন? কারণ যেমন করে বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, তেমনি করে সুখ বা আনন্দটাও যে অনুভব করছে তার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। আমার পজিটিভ অ্যাটিটিউড। ঠিক। আরেকটাও জিনিস আছে, যেমন বললি বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, এটা সত্যি কথা। আমি জানি না এই কথাটার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, বাট আমাদের না বন্ধু যারা হয় তাদেরকে পৃথিবী যেভাবেই দেখুক আমাদের চোখে কিন্তু আমাদের প্রত্যেকটা বন্ধু সুন্দর দেখতে। হ্যাঁ, এবং যাদের আমরা পছন্দ করি তাদের কিন্তু আমরা একটা কিউটনেস বা তাদের মধ্যে থেকে সৌন্দর্যটা আমরা খুঁজে বের করে নিই। কারণ প্রত্যেকটা মানুষ তো নিজের মতো সুন্দরী। কাউকে আমার পছন্দ হলেই তার ওই সৌন্দর্যটা আমি দেখতে পাই, হ্যাঁ, তা না হলে দেখতে পাই না কিন্তু। একদমই একদমই। তাহলে এখান থেকে এসে আমরা একটা জায়গায় দাঁড়াচ্ছি যেটা বলছে যে আমার অ্যাটিটিউড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আমি মানে যে কেউ মানুষ যদি নিজে ডিসাইড করে যে আমার জীবনটা ভালো আছে, আমি আনন্দ পাবো, আমি সুখে থাকবো, দ্যাট ইজ ইট। ওটার কোনো এক্সটার্নাল ট্রিগার নেই। তাহলে ওটা বললাম তোকে, ভালো থাকাটা অভ্যেস, একদম জাস্টিফাইং ইট। একদম। ভালো থাকাটা একটা মেন্টাল স্টেট। ভালো থাকা বা ডিপ্রেস থাকা একটা মেন্টাল, দুটোই মেন্টাল স্টেট। ডিপ্রেশন যেমন একটা মেন্টাল স্টেট, সুখে থাকাটাও একটা মেন্টাল স্টেট। ঠিক। না এটা তো অবশ্যই, কারণ এতক্ষণের কথাতে যেভাবেই লোকে আনন্দ খোঁজার চেষ্টা করে থাকুক, আলটিমেটলি তো এটা ডিপেন্ড করছে একটা মানুষের উপর যে সে আনন্দ পাচ্ছে না দুঃখ পাচ্ছে। এবং এটা অবজেক্টলেস, এমনিই ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠে এমনিই আমার ভালো লাগছে। কেন? আমি কোনোদিন যদি সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তাহলে আজকে সকাল সকাল অনেক সময় আমার তো আনন্দ তো হয়। তো কাজেই আপনারাও যারা আছেন, এটা ওই যেটা বললো, জাস্ট মনে করুন ভালো আছেন, তাহলেই হবে। কারণ ভালোবাসার, ভালো থাকার বা সুখে থাকার একটা হ্যাপিনেস প্যারাডক্স আছে। পারসুইট অফ হ্যাপিনেস, ওটা নিয়ে রিসার্চ হয়েছে, প্রচুর রিসার্চ হয়েছে। ভালো থাকার চেষ্টা করলে কখনো ভালো থাকা যায় না। যে সুখে থাকার চেষ্টা, মানে সুখে যারা থাকার চেষ্টা, অ্যাকচুয়ালি মানুষকে অসুখী করে। সুখে থাকতে হয়, সুখে থাকার চেষ্টা করতে নেই। এটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। ঠিকই, সুখে থাকার চেষ্টা করে লাভ নেই, কারণ তাহলে তুমি কন্টিনিউয়াসলি এটা নিজেকে বলছো যে আমি এখন সুখে নেই, তার মানে আমি চেষ্টাই করে যাচ্ছি এবং সেই চেষ্টাটা তো কন্টিনিউ চলবে। তার মানে আমি সুখে আছি এইটা ডিসাইড করতে হবে আগে। এটা একটা স্টেট। এই স্টেটটা আগে ডিসাইড করে নিতে হবে। এবার আমি সুখটা বাড়াবো না আমি কিভাবে এই সুখটা বাড়াতে পারি, বা আমি এই কি করে ছোট ছোট আনন্দ পেতে পারি যেটা কিউমুলেটিভ মানে সব মিলিয়ে একটা সুখে পরিণত হতে পারে, এটা পরের ব্যাপার। কিন্তু প্রথমে এটা ডিসাইড করতে হবে যে আমি সুখে আছি। ওই যেটা আমি বলি, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। কারণ পজিটিভিটি বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমি পার্সোনালি এটা বিশ্বাস করি। সুখটা খুবই ইন্ট্রিনসিক একটা বিষয়, এটা এক্সট্রিনসিক নয়। বাইরে থেকে সুখের কোনো ট্রিগার হয় না, কোনোদিনই হয় না। কেন হয় না সেটা বৈজ্ঞানিকভাবে
কেন সেটা আমরা আলোচনায় আনবো। কিন্তু এখানে একজনের কথা না বললে ভুল হয়ে যাবে, ড্যান হ্যাবর্ন বলে। উনি একটা থিওরি জানেন, ইমোশনাল স্টেট। উনি বলতেন যে আমাদের ইমোশনাল স্টেটটা দুটো জায়গা, একটা হচ্ছে সেন্ট্রাল ইমোশনাল স্টেট আর একটা হচ্ছে পেরিফেরাল। এই সেন্ট্রাল ইমোশনাল স্টেটটা যেটা, এটা সুখে থাকতে হবে। কারণ যেই বাইরের জিনিসগুলো আসছে, পার্টি করা, ছোট ছোট স্যালারি ইনক্রিজ, ইনকাম, এগুলো আমার পেরিফেরাল স্টেটটাকেই এফেক্ট করবে শুধুমাত্র, সেন্টারে করে পৌঁছতে পারছে না কখনোই। আমার দীর্ঘকালীন যে ইচ্ছে বা দীর্ঘকালীন সুখে থাকা, এটা 3টে জিনিসের উপরে, এটার উপায় উনি 3টে বাতলেছেন। 3টে স্টেপ আছে। একটা হচ্ছে অ্যাটিউনমেন্ট, এনগেজমেন্ট এবং এন্ডোর্সমেন্ট। আমরা একটু একটু করে ভেঙে বলি। অ্যাটিউনমেন্ট মানে হচ্ছে আমি যেই পরিবেশে রয়েছি তার সাথে নিজেকে মেলানো, তার সাথে টিউনে থাকা, হারমোনিতে থাকা। আগে কি ভালো ছিল বা ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা নয়, আজকের দিনে এই যে রয়েছি, বিইং প্রেজেন্ট, এই সময়টাতে থাকা। আমি লিভিং ইন দ্য মোমেন্ট। লিভিং ইন দ্য মোমেন্ট মানে লিভিং ইন প্রেজেন্ট। আমি কোথায় ছিলাম, আমরা সবাই অন্য শহর থেকে উঠে এসেছি। আজকের দিনে বেশিরভাগ যারা দেখছেনও, বেশিরভাগ মানুষই নিজের শহরে থাকে না। যেখানে বড় হয়েছে সেখানে আর তারা থাকছে না, থাকতে পারে না, জীবিকার প্রয়োজনে হোক, কাজের প্রয়োজনে বিভিন্ন হোক। কারণে। আমার শহরটা কি ভালো ছিল, বা কেউ চাইছেন আমেরিকায় গেলে না ভালো থাকবো, ওটাতে হবে না। যেখানে আছি সেই জায়গাটাকে এনজয় করতে হবে, সেই জায়গাটার সাথে একাত্ম হতে হবে। কলকাতায় আছি, কলকাতা মেসি, কলকাতার মধ্যে প্রাণটা খুঁজে পাই না, কোথায় আছে? অনেকেই তো পেয়েছি, সবাই অনেকেই তো বলে, আমি তো পেয়েছি। তো আমি এটা বলতেই পারি না কলকাতা খুব খারাপ শহর, কলকাতাতে তার চেয়ে হয়তো বম্বে গেলে বেটার হয়, এটা তো ভাবনা আসেই আমাদের। হ্যাঁ, যখন বম্বে যাবেন, যখন আমেরিকা যাবেন, তখন ওই জায়গার সাথেও মেলান। কারেক্ট। অনেকে আমার যারা প্রবাসী, যারা দেখছেন, প্রবাসীদের খুব প্রবলেম হয়, একটা প্রচন্ড নস্টালজিয়ায় ভোগে। তার অনেক রকম সাইকোলজিক্যাল কারণ আছে, কিন্তু একটা কারণ এটাও যে পেছনে একটা পা দিয়ে রেখেছি আমরা। আনন্দ হবে না কখনো তাতে। যদি আপনি আমেরিকায় থাকেন, তো ওই শহরটার সাথে নিজেকে মেলান, ওই শহরের ইতিহাস, ওই শহরের প্রেজেন্টটার সাথে নিজেকে মেলাতে হবে, অ্যাটিউনমেন্ট। তার সাথে সাথে আরেকটা জিনিস, যে আমার যেটা তুই বারবার বলিস পডকাস্টে, যে ইমোশনগুলো আমার আসছে, যে ভাবনাগুলো আসছে, এগুলোকে আসতে দিন। ইমোশনাল ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতা, অনুভব করার স্বাধীনতাটা নিজেকে দিতে হবে। রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, বেদনা হচ্ছে, প্রেম হচ্ছে, ভালো লাগছে, এগুলো হতে দিতে হবে। ওটাই প্রেজেন্টে থাকা। এই অ্যাটিউনমেন্টটা খুব জরুরি যদি ভালো থাকতে হয়, বা ওই মেন্টাল স্টেটে পৌঁছতে হয়। আমি ভালো আছি। এটা তো আমি সবসময় বলি, অনেকেই শুনেছেন বোধহয় আমার পডকাস্টেও, বারবারই বলতে থাকি যে কোনো কিছুই হলে, এবার মুশকিলটা কি হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, আমি জানি হয়তো অনেকেই এটার সঙ্গে রিলেট করবেন। আমরা যেটা করি, আমরা একটা ওয়াল ক্রিয়েট করি যে আমাদের ইমোশনগুলো যাতে আমাদেরকে হিট না করতে পারে। তার কারণ আমরা নিজেরা জানি না যে ওই ইমোশনটা হিট করলে আমরা কি করব, আমরা কিভাবে রিয়াক্ট করব। এই কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ওই ইমোশনটাকে হিট করতে দিই না, আমরা আটকে দিই। কিন্তু প্রবলেমটা তাতে যেটা হয় সেটা হলো, আপনি না একটা এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হয়ে গেলেন সারা জীবন। আপনি জানেন না দুঃখটা কিরকম আমার শরীরে বা আমার মনে ঠিক কি জিনিস করে। রাইট। যদি সেলফ রিয়েলাইজেশনটা না হয়, তাহলে কখনোই সুখ হবে না। একদমই। ওই সেলফ রিয়েলাইজেশন, নিজেকে চেনো, নিজেকে বোঝো, অত জটিলে যেতে হবে না। জাস্ট নিজের প্রেম হচ্ছে, ভালো লাগছে, খারাপ লাগছে, এটাকে বুঝলেই হবে যে ঠিক কতটা খারাপ লাগলো আমার। হ্যাঁ, কেন খারাপ লাগলো, আর খারাপ লাগার পরে আমি কি ফিল করছি, ওই ফিলিংটা আপনাকে অনেকটা স্বাধীনতা দেবে, নিজেকে বুঝতে সাহায্য করবে। আমি এইভাবে, আমার তো কষ্ট হলে এরকম কষ্ট হয়। আমি আপনাদেরকে রিসেন্টলি বলি, আমি রিসেন্টলি একটা বড় কষ্টের মধ্যে দিয়ে গেছি, এবং এই রিয়েলাইজেশনটা রিসেন্টলি বলতে বেশ কিছুদিন আগে, কিন্তু এই রিয়েলাইজেশনটা কিন্তু আমার সেখান থেকেই এসছে, যখন আমি কষ্টটাকে অ্যাকচুয়ালি আমার কাছে আসতে দিচ্ছি, এবং যখন আমি অ্যাকচুয়ালি পুরোটা, আচ্ছা এইটাকে বলে কষ্ট, এইরকমও কষ্ট হয় পৃথিবীতে, তাহলে আচ্ছা তাহলে এইভাবে এটাকে হ্যান্ডেল করা যায়। এবং তাতে যেটা বুঝলাম, আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার মনের, যে আচ্ছা এবং এটাও বুঝে গেলাম ভবিষ্যতে এটা আবার আসবে, কারণ এটা পৃথিবীর নিয়ম যে তোমার জীবনে কষ্ট আসতে থাকবে। তো কষ্টটা যখনই আমি বুঝে নিলাম যে হ্যাঁ, এতটাই কষ্ট আসবে আমার কাছে, নেক্সট কষ্টের জন্য আমার সুখে থাকাটা
সেটাতে অত এফেক্ট করবে না, ঠিক কারণ আমি বুঝে গেছি। এখানে একটা জিনিস আমি তোকেও এবং আপনাদেরকে বিশেষভাবে বলছি যে এইগুলো কিন্তু অরুণাভ এবং প্রেমাশিসের কথা উপলব্ধি নয়। না, আমি কারেক্ট। বলছি না নাম কে কে আছেন, কিন্তু এগুলো প্রত্যেকটা যা যা কথা বলছি সেগুলো ভিন্নভাবে রিসার্চ করে এবং ফিলোসফারদের নিজেদের মানে বের করা কথা। হ্যাঁ, কাজে এগুলোর একটা দাম আছে, অবশ্যই দাম আছে। হ্যাঁ। এবং আমি এগুলো আমরা পরে বুঝতে পারি, সব অভিজ্ঞতা, জীবনের সব অভিজ্ঞতাকে নিজে নিতে পারবো, সব জ্ঞান কি নিজেদের হবে কখনো? আর যখন কিছু কোনো জিনিস নিজেরা বুঝতে পারি না, ফিলিংটা হয়তো এই যে আমি এই যে অনুভবটা আমার বেশ কিছুদিন আগে হয়তো এসছে, বাট যখন এই ভ্যালিডেশনটা পাওয়া যায়, আচ্ছা হ্যাঁ, সমস্ত ঠিকই আছে তাহলে। বড় বড় ফিলোসফাররা এইসব কথা বলছে, তাহলে ঠিকই যাচ্ছে। রাইট। দ্বিতীয়, এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে যেটা করছি সেটা ব্যাপারে মানে সেটার ব্যাপারে উল্লসিত এবং উৎসাহিত থাকা এবং সম্পূর্ণভাবে ওটাতে ঢুকে যেতে হবে। এটা স্টুডেন্টরা যারা পড়ছেন, যারা কাজ করছেন, ওই কাজটার মধ্যে আনন্দ খুঁজতে হবে। কাজটার থেকে কি হবে, মানে আমি আমার মানে ভাইপো ভাইজি মেয়ে যারা আছে তাদের সবাই যারা পড়াশোনা করছে তাদেরকে বলি, দেখ একটা সাবজেক্ট পড়ছিস, ওই সাবজেক্টটাতে কত গ্রেড পাবি সেটা ভেবে যদি সাবজেক্টটা পড়তে বসিস তাহলে ওই সাবজেক্টটা ভালো বাঁচতে পারবি না কখনো, গ্রেড তো পাবিই না ভালো। এটা তো পরে আমরা রিয়েলাইজ করেছি, কারণ আমরা ছোটবেলায় কেউ এটা বলে দেয়নি। আমরা কিন্তু পড়েছি, শুধু মুখস্থ করেছি, জাস্ট পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পাওয়ার জন্য। কিন্তু ওই সাবজেক্টটা ভালোবাসতে হবে সাবজেক্টটার জন্যই, এই পড়তে ভালো লাগছে বলে সাবজেক্টটা ভালোবাসতে হবে। আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে বইটাকে আপনারা শোনেন, তুই যে বইটা পড়িস সেই বইটা তুই মোটামুটি একটা অবিশ্বাস্য সময়ের মধ্যে পড়িস, অ্যাকচুয়ালি অবিশ্বাস্য সময়ের মধ্যে একটা বই পড়ে, এবং সেটাকে পুরোটা ডিটেলে অ্যানালিসিস করে সেটাকে যে এক্সপ্রেস করার ইচ্ছা, এটা যদি তোর অতটা ভালো লাগা থেকে বা ওই এঙ্গেজমেন্ট থেকে না হতো, তুই কি করে উঠতে পারছিস, বা কেউ কি করে উঠতে পারবে? এবং এটার থেকে তোর আউটকাম বা ফলের কথা ভেবে তো তুই এটা করিস না, যে আমার একটা কিছু হয়ে যাবে এটা করলে, না, এটা ভেবে তো করিস না। ভালো লাগবে, আপনারা ভালোবাসছেন, ভালো লাগে, সেটা খুবই ভালো লাগার জায়গা। কিন্তু যখন আমি পড়ছি, যখন ওই সময়টা দিচ্ছি একটা বইকে 4 দিন 5 দিনের মধ্যে শেষ করে এবং সেটার অ্যানালিসিস করে আপনাদের কাছে উপজীব্য করে তোলার চেষ্টা, পারছি সবসময় তা নয়, সেটা কিন্তু ওই মানে বই পড়ার ভালোবাসা থেকেই আসবে, এবং সেটাই এঙ্গেজমেন্ট। হ্যাঁ। আর ওই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ওই জিনিসটা আর কি। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে নিজেকে একটু ভালোবাসতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে সেই আমি ভালো এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে বলার জন্য মানুষকেও ঠিক কাজ করতে হবে। যদি সে ভুল করে তাহলে তো সে নিজেকে এসে বলতে পারবে না সে ভালো। একদমই। আমরা আসবো সেই জায়গাটাতেও। ওই যে প্রথমে আমরা একবার বলেছিলাম যে কর্তব্য করা, ভার্চু, সেটা কতটা জরুরি, কিন্তু হ্যাঁ ওটার একটা জায়গাতে আমরা ঢুকবো একটু পরেই। তাহলে একটা পয়েন্ট অবধি আমরা কি পৌঁছলাম? একটা অবধি আমরা তো পৌঁছলাম যে ভালো থাকা ডেফিনেশনটা কি, এবং একটা জায়গায় আমরা বুঝতে পারলাম এটা, যে ভালো লাগার মধ্যেও ডিফারেন্স আছে, যে শুধুমাত্র ইন্দ্রিয়ভোগ্য জিনিসপত্রই নয়, নিজের বোধটাই ইম্পর্টেন্ট। কারণ ইচ্ছে পূরণের জায়গায় যদি যাস তুই, আমি গতকাল দেখছিলাম সদবি বলে একটা কোম্পানি আছে যারা অকশন করে, সমস্ত আর্ট অকশন ইত্যাদি তারা করে। তাদের ওখানে একটা জিনিস অকশন হয়েছে এই সপ্তাহের মধ্যেই, একটা কলা, 1 পিস অফ বানানা, সেটাকে একটা টেপ দিয়ে লাগানো, কোনো ইয়েতে নয় কিন্তু, ফ্রেমের মধ্যে নয়, কিসে লাগানো? দেয়ালের মধ্যে টেপ দিয়ে একটা কলা রাখা রয়েছে। কত দাম উঠেছে জানিস? জাস্ট ইমাজিন একটা কলার দাম কত হতে পারে। মানে যে নিলামে কিনলো সে ওই কলাটাই পাবে, আর কিছু পাবে না। সেটা কলার মধ্যে কি স্পেশালিটি? নাথিং, ইটস জাস্ট আ বানানা। ডাক টেপ দিয়ে একটা বানানা ওয়ালের মধ্যে চিপকানো আছে। হ্যাঁ, তো সে কত দাম দিয়েছে? $5.2 মিলিয়ন। মানে এটা কি, মানে তার নিজের যে টাকা আছে সেটা দেখানোর ইচ্ছা হলো, নাকি বাকি সবাই মিলে এটাই করার চেষ্টা করছে যে একটা কলাও আমি $5 মিলিয়ন কিনতে পারি? এবার যারা, হ্যাঁ আমার মনে হয় তাই, ওর তখন মনে হয় এআই এর কোনো একটা কোম্পানি তার মালিক কিনেছে, কারণ যে কিনেছে সে ওখানে প্রেজেন্ট ছিল না। অনেক সময় এজেন্টরা করে অকশনটা, সে ফোনে একটা মেয়ে তার হয়ে বিডটা করছিল, বাড়তে বাড়তে 5.2 মিলিয়ন। মানে যদি ইচ্ছে পূরণ করতে চাস, তাহলে ইচ্ছের তো কোনো শেষ নেই।
ধর আমি আমার জীবনের একটা এক্সাম্পল বলি। তা কলেজে পড়তাম, স্লিপার ক্লাসে যাতায়াত করতাম ট্রেনে। তখন ইচ্ছে হতো, আমার এক বন্ধু হঠাৎ করে 3 টিয়ারে চলে গেল। ইচ্ছে হতো, ইস কবে যে 3 টিয়ারে চড়তে পারবো। তারপরে একটা সময় 3 টিয়ার পার হয়ে এসি 2 টায়ারে চড়া আরম্ভ হলো। তখন মনে হলো যে কবে যে প্লেনে চড়বো। তো একটা সময় আমার কাজের জন্যেই প্রতি সপ্তাহেই আমাকে ঘুরতে হতো বিভিন্ন দেশে বিদেশে, ইকোনমি ক্লাসে। তখন আমার মনে হতে শুরু করলো কবে যে বিজনেস ক্লাসে ট্রাভেল করব। এবার আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করব কি করব না সেটা বড় কথা না, কিন্তু আমার একই সাথে এই জিনিসটা মাথায় এসেছিল ফর্চুনেটলি, যে ইচ্ছাটা তো থামবে না কোনোদিনও। আমি বিজনেস ক্লাসে যেদিন ট্রাভেল করবো সেদিন আমার মনে হবে প্রাইভেট জেটে কবে চড়বো। যেদিন প্রাইভেট জেটে চড়বো সেদিন হয়তো মনে হবে যে অন্যের প্রাইভেট জেটে চড়ছি, নিজের কবে একটা প্লেন হবে। কারণ অভিযোজন বলে একটা জিনিস আমরা পড়েছি, যে যে যেই পরিবেশে থাকে সেটার মতো করে নিজেকে সাজিয়ে নেয়, সেটা চেঞ্জকে ম্যানেজ করতে সুবিধে করে। সেটা আমাদের মানসিকতাতেও একটা অভিযোজন হয়, অ্যাডাপ্টেশন। আপনারা অনেকেই রিলেট করবেন, যেখানে থেকে আপনারা চাকরি বাকরি যারা করেন আর কি, যেখান থেকে শুরু হয়েছিল জীবনটা, তখন যে জীবনযাত্রা ছিল, আজকের জীবনযাত্রা তো তার থেকে অনেকটা ভালো কোয়ালিটেট, মানে আমি বলছি যে ম্যাটেরিয়ালিস্টিক্যালি। কিন্তু যখনই ইনকাম বাড়ছে তখনই ওই নতুন ইনকামের সাথে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, কাজে ওটা আর ভাল লাগছে না। হ্যাঁ, ট্রু। তখন মনে হচ্ছে এর থেকে বেশি। এবার এটা যতদিন চলতে থাকবে ততদিন এই অভিযোজনটা হতে থাকবে। একদমই, হ্যাঁ। কাজে ওই জিনিসগুলো থেকে কখনো ইচ্ছে পূরণ থেকে, এবং এটার কোনো শেষ নেই, এটা কোনোদিনও শেষ হবে না, চাওয়ার কোনো শেষ নেই। সবাই মানে এইটা তো অনেকেই বলে, এটা তো কোনো শেষ আর নেই। আমাদের যে ইচ্ছেগুলোরও ভুল আছে, কিছু আছে আমরা জানি না, ইল ইনফর্মড ডিজায়ার। আমি জানি না এটা চাইতে ইচ্ছে করবে কিনা, কেউ হয়তো মার্কেটিং করেছে, অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আমার ওটা পছন্দ হচ্ছে। আগে ধর একটা ফোন, একটা বিখ্যাত ফোন কোম্পানির ফোন, প্রতি বছর নতুন করে তারা মডেল লঞ্চ করে, খুব 19-20 পার্থক্য, আবার অতটাই বিক্রি হয়। কিন্তু মানুষের মধ্যে প্রচন্ড ইচ্ছে যে এই এবার তো এই 16 ভার্সনটা কিনলাম না, পরের বছর আবার 17 বেরোলে 17টা কিনলাম না। ইল ইনফর্মড তো এটা। আবার কিছু আছে ডিফেক্টিভও ইচ্ছেগুলো আমাদের, যেমন ধর ড্রাগস করার ইচ্ছে, নেশা করার ইচ্ছে, ডিফেক্টিভ ইচ্ছে তো এগুলো। কিন্তু এই ইচ্ছেগুলো তো আসে, এবং এই ইচ্ছে পূরণ তো আলটিমেটলি ইচ্ছে পূরণের তো কোনো মানে শেষ হয় না। কাজেই আমার জীবনে আমি সন্তুষ্ট আছি কিনা সেটাই ইম্পর্টেন্ট। জীবনে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে আলটিমেট গোল, সন্তুষ্টি। তাহলে একটা পয়েন্টে পৌঁছানো গেল। হ্যাঁ, আমার জীবন এখন অবধি যেখানে আছে সেই জিনিসটাতে আমি সন্তুষ্ট কিনা, এবং এটা অ্যাটিটিউড, এটার আর কোনো ক্রাইটেরিয়া নেই এটা। মানে কেউ খুবই অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, আবার কেউ খুবই অনেক কিছু তার দরকার, অনেক কিছু পেয়েও সন্তুষ্ট নাও থাকতে পারে। হ্যাঁ, এখানে এবার এই অবধি পৌঁছলাম, এবার আমরা ঢুকবো এমন একটা জায়গায় যেটা হচ্ছে যে সুখ বা আনন্দ কি সেটা নিয়ে তো অনেক রকম হলো, কিন্তু কিসের থেকে সুখ আসে সেখানে আমরা ঢুকছি। তো তার আগে একটা জিনিস বলি, যে এই যে লাইফ স্যাটিসফ্যাকশন, এটার মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে। যেমন যারা দেখেছেন রিলেট করতে পারবেন, ট্রুম্যান শো, যে সিনেমাটা জিম ক্যারির। ট্রুম্যান শোতে বেসিক্যালি যারা দেখেননি তাদের জন্য একটু রিক্যাপ দিই, যে একটা রিয়েলিটি টিভি সেট, বিরাট বড় রিয়েলিটি টিভি সেট, তার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম ছোট বয়সে, নাকি জন্মই হয়েছে বোধহয় ওই সেটে। এবার তার যে সে যে বড় হয়ে উঠছে, 24/7 তাকে দেখানো হচ্ছে টিভিতে, তার পুরো জীবনটা ক্যাপচার করা হচ্ছে, তার পুরো জীবনটা, কিন্তু সেটা পুরোটাই বানানো, পুরো পৃথিবীটাই পৃথিবীটা তৈরি করা পৃথিবী একটা। তো এবার সে তার হিসেব মতো তো সে ভালো আছে, তার পৃথিবীটা তো সত্যি, তার পৃথিবীটা তো তার জন্য সত্যি। কিন্তু আসলে একটা পয়েন্টে গিয়ে সে বুঝতে পারে যে না, আমি তো একটা টিভি সেটের মধ্যে রয়েছি, সেটাও সে বুঝতে পারে না। সে বুঝতে পারে যে এটা বানানো, কারণ একই জিনিস চারদিকে ঘটছে, একই হচ্ছে, আমার মনে হচ্ছে এই জিনিসগুলো রিয়েল নয়, আমি একটা ভুলের মধ্যে রয়েছি, কেউ ওটা বানিয়েছে। সে তখন ওটা থেকে বেরিয়ে যেতে চায়, এটাই সিনেমাটা। কিন্তু কথা হচ্ছে যে এটা ভুল। একটা পৃথিবী আমার চারদিকে তৈরি করে, এবার আজকাল ভাবতেই পারি যে আমরা সবাই ট্রুম্যান শোর মধ্যে রয়েছি, কারণ সোশ্যাল মিডিয়া ইত্যাদি দিয়ে আমাদের সবাইকে একটা এমন পৃথিবীর মধ্যে থাকার অনুভব করানো হচ্ছে যেটা হয়তো রিয়েল নয়, যেটা হয়তো একদিন আমার মনে হবে ও আচ্ছা এটা আমি কি ওটা বানানো সেটে ছিলাম। হ্যাঁ, মানে হতেই পারে, এটা ইটস ভেরি ট্রু, রাইট? তো
এবার সেটাকে মেনে নেওয়াটা একটা অপশন, যে আবার সেটার থেকে বেরিয়ে অথেন্টিক লাইফ খোঁজাটাও একটা অপশন। অথেন্টিক একটা পৃথিবী খোঁজাও একটা অপশন। দুটোই আছে। আর ওই যে বললাম, যেটা হচ্ছে লাইফের মানুষের নিজস্ব চয়েস। যেমন সাবজেক্টিভ ওয়েলবিং এর অনেক সার্ভে হয়, মানুষ কোথায় সুখে আছে বেশি। ল্যাটিন আমেরিকার প্রচুর গরিব দেশ, উরুগুয়ে, প্যারাগুয়ে ইত্যাদি দেশ, এবং জাপান। ল্যাটিন আমেরিকার দেশগুলো সবসময় স্কোর্ড হাই অন হ্যাপিনেস, আর জাপান সবচেয়ে কম। আচ্ছা। যদি মেটেরিয়ালিস্টিক প্লেজারটা ইম্পর্টেন্ট হতো সুখের জন্যে বা ওয়েলবিং এর জন্যে, তাহলে পরে জাপানের উপরে থাকার কথা, কারণ জাপান অনেক ধনী, সেখানকার মানুষজনের কাছে অনেক বেশি সুযোগ সুবিধা, রোবট ইত্যাদি সমস্ত কিছু তো রয়েছে, গেজেট, টেকনোলজিক্যালি অ্যাডভান্স, রাস্তাঘাট অনেক বেশি পরিষ্কার, ল অ্যান্ড অর্ডার অনেক বেশি ভালো, পলিটিক্যালি কোনো সেরকম অসুবিধে নেই। অনেকেরই মনে হয় যে জাপানের লাইফ হচ্ছে আইডিয়াল লাইফ, কিন্তু জাপানের মানুষের সার্ভে করে দেখা গেছে যে তাদের মধ্যে সুখ সবচেয়ে কম পৃথিবীর মধ্যে, সাবজেক্টিভ ওয়েলবিং সবচেয়ে কম। ল্যাটিন আমেরিকা, যেখানে খানাখন্দ, প্রচুর রাজনৈতিক প্রবলেম, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, ধনীও নয় তারা, তাদের মধ্যে সাবজেক্টিভ ওয়েলবিং বেশি। ইটস জাস্ট দ্য অ্যাটিটিউড। হ্যাঁ, বেসিক্যালি বোঝা গেল যে সুখে থাকার উপায় কি, হ্যাঁ কি কি, এবার সুখে কিভাবে থাকবো বা সুখ একটা অ্যাটিটিউড, এটা তো বুঝলাম, কিন্তু এই সুখে থাকবে কি করে মানুষ? রাইট। আসবে কোত্থেকে সুখটা? প্রথমেই তো মনে হবে টাকা। হ্যাঁ, সাধারণ মানুষের তো এটাই, যে টাকা এবং সম্পত্তি, প্রতিপত্তি, এটাই তো মানুষের স্বাভাবিক ইয়ে। এবার ব্যাপারটা যে আমরা অনেকেই বিশেষত একটি মতবাদ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মনে করি যে গরিব হওয়াটা খুব একটা ভালো জিনিস। আদতে নয়। কিন্তু তোর যদি খাবারের সংস্থান পুরোপুরি না হয়, যদি তোর বাসস্থানের ঠিকঠাক না থাকে, যদি তোর বেসিক প্রয়োজনগুলো তুই পূরণ করতে না পারিস, তাহলে তো সুখ তো দূরের ব্যাপার। তাহলে পরে ওই মেন্টাল ওই জায়গাটাতে মানুষ পৌঁছবেই না কখনো যে আমি সুখে আছি। তার জন্য একটা মিনিমাম প্রয়োজনীয়তা ফুলফিল করা প্রয়োজন। ঠিক আছে, গরিব হওয়ার মধ্যে কোনো গ্লোরি নেই, গরিব হওয়ার মধ্যে কোনো গ্লোরি নেই। হ্যাঁ, দ্যাটস ট্রু। আর এবং একটা জিনিস আছেও যে সবসময় আমরা ছোটবেলা থেকে যেটা শুনতাম যে যাদের কাছে টাকা আছে তারা নাকি কিছু একটা গন্ডগোল করেই টাকাটা করেছে, এরকম কিন্তু সবসময় সেটা সত্যি নয়। সেটাতে আমি যাচ্ছি না সেই জায়গাটাতে, কিন্তু আমি বলছি যে টাকা না থাকাটা, মানে আমি বলছি যে বেসিক প্রয়োজনগুলো যে দুবেলা খেতে পাচ্ছে না, বা যে নিজের পছন্দের ইচ্ছেটার মতো জিনিসটা কিনতে পারছে না, তার কিন্তু ওই ওই জায়গাটাতে পৌঁছবে না সে যে আমি সন্তুষ্ট, ঠিক, একদমই আমি ভালো আছি, জেনারেলি পৌঁছবে না, যদি না সে স্টয়িক হয়। বেশ, ঠিক আছে, তো একটা বেসিক প্রয়োজনীয়তা প্রয়োজন। কিন্তু এটাও রিসার্চ করা হয়েছে যে আচ্ছা, ইনকাম বাড়ার সাথে সাথে কি মানুষের সুখ বৃদ্ধি পায়? এখানে একটা বিষয় রয়েছে যেটাকে বলে ইস্টার্লিন প্যারাডক্স। ইস্টার্লিন সেই বিজ্ঞানীর নাম যিনি এই সার্ভেটা করেছিলেন। তিনি দেখেছেন যে হ্যাঁ, বৃদ্ধি পায়, কিন্তু একটা পয়েন্টের পরে বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। একটা পয়েন্ট অবধি বৃদ্ধি পায়, যত ইনকাম বাড়ছে তত এটা বাড়ছে, কিন্তু তারপর একটা পয়েন্টের পর তারপরে নতুন ইনকাম এলে পরেও, ইনকাম বাড়লে পরেও মানুষের সুখ আর বৃদ্ধি পাচ্ছে না। মানে যতক্ষণ পর্যন্ত আমার যেটা ইচ্ছা সেটা আমি নিতে পারছি, কিনতে পারছি, একটা বেসিক জায়গায় আমি পৌঁছে গেছি, তারপরে আর নতুন অর্থ মানুষকে আনন্দ দেয় না, সুখ দেয় না। এবার গ্লোবালি সেই অ্যামাউন্টটা একটু বেশি, সেটা হচ্ছে $95,000 পার ইয়ার, মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। ততক্ষণ অবধি ইনকাম বাড়ানোর চেষ্টা করাটা খুব একটা খারাপ জিনিস নয়, যদিও এটা পারচেজিং পাওয়ার হিসেবে নেই। হ্যাঁ, মানে এটা একটা বেসিক একটা কোনো একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে ধরতে পারিস মোটামুটি ধর 40-50 লাখ টাকার মতো একটা জায়গায় আমরা পৌঁছবো, হিসেব করলে পরে, যে অতটা পর্যন্ত ইনকাম যত বাড়বে তত ওয়েলবিং, সাবজেক্টিভ ওয়েলবিং বাড়বে মানুষের। রাইট, ওটাই একমাত্র নয়, কিন্তু বাড়বে, একটা ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, কিন্তু তারপরে আর বাড়বে না, কারণ তারপরে কি হবে, তারপরে ওই অ্যাডাপ্টেশন চলে আসবে, অভিযোজন শুরু হবে। ইনকাম বাড়লেই আমি ওটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আরো জিনিস চাইতে হচ্ছে আমাকে, আরো জিনিস যখন পাচ্ছি তখন আবার তার থেকে বেশি কিছু পাওয়ার ইচ্ছে হচ্ছে। যে বেসিক নিডটা ফুলফিল হওয়ার পর এবার আমার একটা আজকে শার্ট কিনতে ইচ্ছে করছে, একটা ড্রেস কিনতে ইচ্ছে করছে, একটা খাবার খেতে ইচ্ছে করছে,
আমি যেন অর্ডার করে এটা করতে পারি, এইটুকু অবধি দরকার আর কি। সেখানে অনেক ফিলোসফি হেল্প করে। স্টয়িক হলে পরে তো একটু স্টয়সিজম থাকতে হবে, গরিব দেশে একটু স্টয়সিজম না থাকলে পরে বাঁচা মুশকিল। তবে সুখের আসল যে উৎসটা সেটা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল নিড। আমরা 3টে জিনিস চায় মানুষ বেসিক্যালি সুখে থাকার জন্য। একটা হচ্ছে রিলেটেডনেস, অন্য মানুষের সাথে আমার সম্পর্ক, সমাজের সাথে সম্পর্ক, সম্পর্কের খুব চাহিদা আছে আমাদের। আমরা আইডেন্টিটির কথা যখন বলছিলাম তখনও বলছিলাম যে মানুষ যখন একা হয়ে যাচ্ছে অন্য শহরে, হিউম্যান কানেকশন আর কি, হিউম্যান কানেকশন সবসময় ইম্পর্টেন্ট, মানে মানুষের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, এবং আমি যে একটা সমাজের পার্ট এই অনুভূতিটা, আমি একটা ফ্যামিলির পার্ট সেই অনুভূতিটা, বেশ ঠিক আছে। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে নিড ফর অটোনমি, মানে আমি এই কাজটা করতে পারার স্বাধীনতা। স্বাধীনতাটাও খুব জরুরি, একটা যে কোনো সিদ্ধান্ত নিতে পারার স্বাধীনতা। ওই যে বললাম গরিব হওয়াটা কোনো বিশেষ উপকারের বিষয় নয়, কারণ গরিবের সেই স্বাধীনতাটা থাকে না কোনো একটা সিদ্ধান্ত নেয়ার। একটু অর্থ একটা সমৃদ্ধির জায়গায় এলে পরে ওই স্বাধীনতাটা তৈরি হয়। এবং এই কারণেই তুই দেখবি যে অনেক বড় বড় লোক অর্থাৎ ধনী আর কি, তারা নিজের সম্পত্তি বিলিয়ে দিচ্ছে। ফিলান্থ্রপি বিশেষত ভারতবর্ষে খুব একটা কেউ করে না, টাটারা করতো বা করে, তাছাড়া আর বিশেষ ধনীরা কেউ করে না। কিন্তু ধর বিল গেটস প্রচুর টাকা বিলিয়ে দিচ্ছে। এবার অনেকে এখান থেকে বলবেন এখানে যে না, বিল গেটসের তার পেছনে অনেক কারণ আছে, কিন্তু আমি যেহেতু বিল গেটসের ফাউন্ডেশনের সাথে কাজ করেছি আমি জানি যে সম্পূর্ণটা তার নয়। অ্যাকচুয়ালি ভালো করতে চান তারা। কেন চান? কারণ ওই যে আমি করতে পারি তাই আমি করছি, এবং এই সিদ্ধান্তটা আমি নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। একদমই তাই। আরেকটা হচ্ছে নিড ফর কম্পিটেন্স, আমি করতে পারি, আমার এই স্কিলটা আছে করতে পারার, এই অনুভূতিটা, এই বোধটা যে একটা আমার গোল আছে, একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমার যা ক্ষমতা আছে তাই দিয়েই আমি ফুলফিল করতে পারি। এই বোধটাও মানুষের একটা সাইকোলজিক্যাল নিডের মধ্যে পড়েছে। সেই কারণে আমরা চ্যালেঞ্জ নিই। মানুষের হয়তো পারছে না একটা জিনিস ফুলফিল করতে, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছে, হ্যাঁ চল করে দেবো, ওই নিড থেকে আসে। তো এগুলো হচ্ছে বেসিক, এগুলো ইন্ট্রিনসিক, মানুষের ভেতরের ব্যাপার। কিন্তু বাইরে থেকে যদি দেখা গেছে যে যারা টাকা পয়সা বা প্রতিপত্তি, ক্ষমতা, বাড়ি, ইমেজ, এগুলোতে যারা মোটিভেটেড থাকে তাদের কিন্তু অ্যাকচুয়ালি সুখ খুব কম, আনন্দ খুব কম। এটা রিসার্চ বলছে সারা পৃথিবীর। কারণ যদি বাইরে রাখিস নিজের মোটিভেশনের জায়গাটা, আমি সুখের কথা বলছি না, আমি মোটিভেশনের কথা বলছি, মোটিভেশনের জায়গাটা যদি বাইরে রাখিস তুই, তাহলে তুই সবসময় রিওয়ার্ডটার উপরে ফোকাস করছিস। ফলের উপরে তোর সম্পূর্ণ ফোকাস, কাজটার উপরে নয়। এবং ফল তোর কন্ট্রোলে নেই, কাজে ফল যখন আসবে কি আসবে না তুই মোটিভেটেড থাকবি না যখন আসছে না। একদমই। দ্বিতীয়ত হচ্ছে যে তোর ওয়ার্থ কতটা, সেটা তো তোকে বাইরের থেকে তুমি তার জন্য সিগন্যাল বা ট্রিগার চাইছো। হ্যাঁ, মানে সেলফ ওয়ার্থ নিজে ডিসাইড করছো না, তুমি বাইরের থেকে বুঝতে চাইছো যে তোমার ওয়ার্থটা কতটা। এবার তুই ওই রিওয়ার্ডটা পাওয়ার জন্য, ফলটা পাওয়ার জন্য তুই জীবনের ছোট ছোট সুখগুলোকে তুই কম্প্রোমাইজ করে ফেলবি। এবং ওই যেহেতু অ্যাডাপ্টেশন হচ্ছে বারবার, সেই কারণে সুখটা সবসময় একটা মরীচিকার মতন সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। হ্যাঁ, মানে ওটাই তো বলছি যে যেটা আমরা একটু আগেও কথা হচ্ছিল যে সুখে থাকার চেষ্টা করে কেউ সুখে থাকতে পারে না। কারণ সুখে থাকার চেষ্টা করা মানে সে তখনই ডিসাইড করে নিচ্ছে যে সে সুখে নেই, সে চেষ্টা করবে। এটাই হলো এখানে ওই কথাটাই আসছে আর কি। হ্যাঁ, আরো একটু ইম্পর্টেন্ট যে বাইরের থেকে সুখ খোঁজার চেষ্টা করো না কখনো, যে বাইরে এটা হলে পরে আমি সুখী হব। মোটিভেশনটা বাইরে নয়, মোটিভেশনটা ভেতরে থাকতে হবে। ঠিক। সেখান থেকে আমরা ঢুকছি ওই জায়গাটাতে যে তুই যেটা বলছিলি যে ভালো কাজ করা কি ইম্পর্টেন্ট। আয়নার সামনে দাঁড়িয়ে যে কথাটা বলছিলাম যে যদি কেউ নিজেকে ভালো বলবে, মানে আমি ভালো, এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে বলার জন্য তার তো কিছু খারাপ কাজ করলে হবে না। সে যদি
বাড়ি ঢোকার সময় সিকিউরিটিকে দুটো বাজে কথা বলে অপমান করে চলে আসে এবং তার চোখে জল চলে আসে ওইটার ব্যাপারে, তো সে তো নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে ভালো ফিল করবে না। বা সে যখন আসবে তখন দাঁড়িয়ে কি সে ওই মানে স্ট্রেংথে বলতে পারে আমি খুব ভালো, ভালো কাজটা তো করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভালো কাজ করাটা কি বৈজ্ঞানিকভাবে মানে আনন্দের কারণ, একমাত্র কারণ? না। দেখ, ভালো কাজ করলে বা নৈতিক কাজ করলে পারে বা কর্তব্য, এর কর্তব্যটা কি সেটা ভার্চু যেটাকে বলে আর কি, সেটা অ্যারিস্টটল ডিফাইন করেছিলেন। ডিফাইন কি করেছিলেন যে ধরো যাক সাহস, একটা ঘটনা ঘটলো যেখানে তুই মানে একটা বাচ্চা একটা পড়ে গেল কোথাও কুয়োর মধ্যে, এবার তুই যদি সাহস থাকে তাহলে এবার তুই ওকে বাঁচানোর চেষ্টা করবি, যদি সাহস না থাকে বাঁচানোর চেষ্টা করবি। এখানে দুটো এক্সট্রিম আছে, একটা হচ্ছে আমি ভয় পেয়ে গেলাম, যে সাংঘাতিক ব্যাপার হচ্ছে আমি ভয় পেয়ে পিছিয়ে আসলাম, এটা হচ্ছে কাওয়ার্ডিস। আরেকটা হচ্ছে আমি সাঁতার জানি কি জানি না, কি মই দিয়ে ওঠাতে হবে না দড়ি দিয়ে ওকে তুলে আনতে হবে সেটা না জেনে আমি ঝাঁপিয়ে পড়লাম, এটা বোকামি। এই দুটোর মাঝখানে হচ্ছে ভার্চু, যে আমি জানি চ্যালেঞ্জটা কতটা, তা সত্ত্বেও আমি কাজটা করছি, এটাকে বলে ভার্চু। এখানে আমার যুক্তি কাজ লাগছে, ঠিক আছে? তো যুক্তি দিয়ে কাজ করলে পরে নৈতিক কাজ হবে, এবং নৈতিক কাজ করলে মানুষ ভালো কি থাকবে? নৈতিক কাজ করলে ভালো থাকবে মানে এটা কি বলতো, এটা ভালো কোনটা খারাপ কোনটা সেই মানে সেই তর্কে যেতে গেলে ডিফারেন্ট, বাট জেনারেলি ভালো কাজ করলে তো লোকের ভালোই লাগে। এবার আমরা একটু আগেই বললাম যে মানুষ সুখে থাকার 3টে সাইকোলজিক্যাল নিড আছে, রিলেটেডনেস, অটোনমি এবং কম্পিটেন্স। এই 3টে যদি ফুলফিল হয় তাহলে পরে ভালো কাজ করলে পরে মানুষ ভালো থাকবে, ভালো কাজ করলেই শুধু মানুষ ভালো থাকবে এটাও বলতে পারি। এবার একটা ভালো কাজ করলি, তুই ধর সেবা করলি কোথাও গিয়ে, বা কারোর সাথে মানে কোনো হেল্প করলি, কাউকে একটু সাহস দেখালি, অন্যের জন্য কাজ করছি, সমাজের জন্য কাজ করছি, একটু ভালোবাসা দেখাচ্ছি মানুষের প্রতি কোনো কারণ ছাড়া, কি হচ্ছে তোর প্রথমত সেন্স অফ অ্যাচিভমেন্ট তৈরি হচ্ছে, এটা তোর ইগো বুস্ট করবে। তো তোর একজন হয়তো খারাপ একটা লাগলো কোনো কাজে, কিন্তু তোর মনে হলো যে আমি খারাপ কথা বলবো কিন্তু বললি না, তো একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করে, এটা আমি অ্যাচিভ করলাম। ঠিক, একদম তাই না? একটা লাইফ স্যাটিসফ্যাকশনটাও ওখান থেকে আসে, যে অন্যের সাহায্য করলাম আমি, এটার যে আনন্দটা, এটা রিসার্চে প্রুভেন যে এটা কিন্তু নিজেকে হেল্প করার থেকে বেশি আনন্দ দেয়। দেয়, সেটা সত্যি কথা। এবং আমার তো মনে হয় অনেক মানুষ শুধুমাত্র ওই আনন্দটার জন্যই সাহায্য করে, কারণ ওটা একটা পজিটিভ ইমোশন ক্রিয়েট করে, যে ইমোশনটা খুব প্রয়োজন সুখে থাকার জন্য। ঠিক। এবং তুই যখন সমাজের জন্য কাজ করছিস, তোর রিলেটেডনেস তৈরি হচ্ছে, তুই কমিউনিটির পার্ট, তুই ফ্যামিলির পার্ট, এগুলো হচ্ছে। তোর নিজের ইচ্ছে করছিস, তো ওটা বাইরে থেকে ট্রিগার হলো যে এখন এটা করে দেওয়া উচিত, তা তো হচ্ছে না। নিজের ইচ্ছেটা এক্সারসাইজ করছিস, অটোনমি ফুলফিল হচ্ছে, এবং এম্পাওয়ার্ড ফিল করছিস, ও আমি এটা করতে পারতাম কিন্তু করলাম না, রাইট, বা এটাতে আমার একটু কষ্ট হবে তাও আমি করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ইউ ফিল এম্পাওয়ার্ড। তো কাজেই পজিটিভ ইমোশনের জন্য ভার্চু খুব দরকার, এবং ওটাই ইন্ট্রেন্সিক ফিলিংয়ের আর ইন্ট্রেন্সিক মোটিভেশনের মূল জায়গা। কাজেই ভালো থাকতে হলে পরে ভালো কাজ করতে হবে। খারাপ কাজ করে, চুরি করে, জোচ্চুরি করে টাকা পয়সা হলে পরে ভালো কেউ থাকতে পারবে না। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। মানে চুরি করলে এমনিতেও জেলে কেউ খুব একটা ভালো থাকে না। জেলে ধরা পড়লি না, না, অনেকেই আছে যারা ভালো থাকতে চেষ্টা করেছিল চুরি ফুরি করে, এখন তারা জেলে আছে। অনেকে জেল থেকে ছাড়াও পেয়ে যাচ্ছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। বাট সেটা ইম্পর্টেন্ট না, একদম ঠিক। যে ওই যে মানে যে আমি দেখেছি এরকম বেশ কিছু মানুষ যারা অনেক টাকা আছে, কিন্তু সেই টাকাটা হয়তো তারা ঠিক পথে ইনকাম করেনি, তাদের মধ্যে কিন্তু একটা রেস্টলেসনেস আমি সবসময় দেখেছি। হ্যাঁ, এবং এটা কোনো হাই টাওয়ারে বসে কথা বলার বিষয় নয়, না একদম, এটা একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। একদম, এবং যুক্তিযুক্তভাবে এটা প্রমাণিত সত্য। একদম। আমাদের আলোচনাতেও আমরা সেটা উঠিয়ে আনার চেষ্টা করলাম যে কেন ভালো কাজ করলেই সুখে থাকা যায়, ভালো কাজ না করলে সুখে থাকা যায় না। একদম। কারণ ওটা আপনার ইন্ট্রিনসিক ফিলিংটাকে
হেল্প করছে। আর যদি আমি বাইরের মোটিভেশনের কাজ করি তাহলে এমনিই সুখে থাকবো না কখনো। কারেক্ট। আমার মনে হয় মানে আমরা যেটা প্রেমাশিস কমিউনিকেট করতে চাইছে সেটা আমার মনে হয় আপনাদের অব্দি পৌঁছচ্ছে। এখানেই আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশনস বা সম্পর্ক। এটাও এই জায়গা থেকেই আসে, সম্পর্ক স্থাপন করা এবং সম্পর্ক রক্ষা করা। এটাও তো একটা এফার্ট। হ্যাঁ, একদম একটা কাজ, তাই তো? এটাও ভার্চু থেকেই আসে। ধর সমাজের 3 রকম ধরনের সম্পর্কের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে সমাজের সাথে সম্পর্ক, সমাজের সাথে নিজেকে একটা ভালো সম্পর্কে রাখা। একটা হচ্ছে বন্ধুত্ব, আরেকটা হচ্ছে রোমান্টিক রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্ক। রোমান্টিক কি বলছি আমি, অ্যাটাচমেন্ট থিওরি বলে একটা থিওরি আছে, যেসব বাচ্চাদের ছোটবেলায় খুব সিকিউর এনভায়রনমেন্টে বড় করা হয়, সিকিউর মানে সাইকোলজিক্যাল সিকিউরিটি দেওয়া যায়, তোমার কিছু হবে না, তাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পায়। কারণ তারা যখন বেসিকটা সম্বন্ধে সিকিউর, তখন তারা ক্রিয়েটিভ হতে পারে, তখন তারা অন্যান্য জিনিসের চ্যালেঞ্জ নিতে পারে। এটা আমাদের বড় হয়েও অ্যাটাচমেন্ট থিওরিটা ইকুয়ালি প্রযোজ্য। আমরা যদি কমিউনিটির সাথে কানেক্টেড থাকি তাহলে আমরা কনফিডেন্ট অনেক বেশি হবো, অনেক বেশি ক্রিয়েটিভ হবো, আমাদের সাফল্য অনেক বেশি হবে। কেউ যদি নিজেকে সমাজ থেকে আলাদা করে নেয় তাহলে সে কিন্তু সফলও হবে না, তার মধ্যে আনন্দও হবে না। এবং মানে যদি সফল লোকদের দেখা যায় বা যারা সেই অর্থে ভালো থাকে বলে যাদের চেনে, তারা বেশিরভাগই তাদের একটা সোশ্যাল সার্কেল থাকে, একটা বড়, মানে তারা মানে সমাজের সঙ্গে তাদের যোগাযোগটা খুব পরিচ্ছন্নটাই তাই ইম্পর্টেন্ট। যোগাযোগ থাকাটা শুধু ইম্পর্টেন্ট না, যেমন বলছি যে এটাও আবার রিসার্চ করেছিলেন যে স্টুডেন্ট তো অনেক রকম হয়, এবং অনেক বাড়িতে আমি নিজেও দেখেছি যে শেখানো হচ্ছে যে এই বন্ধুদের কিন্তু নোট টোট শেয়ার করিস না। যারা শেয়ার করে নিজেদের কথাবার্তা বা যারা গ্রুপ স্টাডি করে, সেই স্টুডেন্টরা বেশি সফল হয় পৃথিবীর জীবনে। কারণ তারা হিউম্যান কানেকশনটা অনেক বেশি রিয়েলাইজ করতে পারে। একদমই। তো কাজেই শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিটির সাথে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। বন্ধুত্ব তো আমরা নিজেরা চুজ করি, তো বন্ধুত্বর ব্যাপারে আমার মনে হয় যে এর থেকে ভালো সম্পর্ক, অন্তত সুখে থাকার জন্য অনেক দার্শনিক বলেছেন যে সুখে থাকার প্রথম এবং প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ভালো বন্ধু আছে কিনা। একদম। যদি ভালো বন্ধু না থাকে তাহলে সুখে থাকাটা খুব মুশকিল। কারণ বন্ধুর সাথে তুই শেয়ার্ড মোমেন্টস, ভালো হোক খারাপ হোক, কিছু শেয়ার্ড মোমেন্টস শেয়ার করা, নিজের ভেতরের ইচ্ছেগুলো, গোপনীয়তাগুলো শেয়ার করা। একটা কোনো দুঃখ হলো বা সেরকম কোনো ঘটনা ঘটলো, তখন একটা কাঁধ, সেটাও সে দেয়। ওই যেটা চাণক্যেরই বোধহয় ছিল যে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি সবান্ধব। মানে উৎসবে, আনন্দে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লব মানে বিদ্রোহ টিদ্রোহ হচ্ছে চারদিকে, রাজনৈতিক প্রবলেম, রাজদ্বারে মানে কোর্টে, এবং শ্মশানে যারা বন্ধু। শ্মশানের বন্ধু মানে যে শ্মশান বন্ধু বলে আজকাল মানে আমরা করি, আসল ব্যাপারটা হচ্ছে যে দুঃখের সময় তোমার পাশে ছিল, তোমার হাতটা ধরেছে। সেটা মানুষের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করে। যদি ভালো থাকতে চাও তাহলে পরে ভালো বন্ধু বানাও। আর এই বন্ধুত্ব বিষয়টা এমন একটা সম্পর্ক যে সম্পর্কের কিন্তু লেনদেনের ব্যাপারটা অনেক কম। কারণ বন্ধুত্বের লেনদেনের ব্যাপারটাই এটা, যে এই যে তুই বললি যে কাউকে বলতে পারা, বন্ধুকে বলতে পারা, এটার একটা কারণ আমার মনে হয়, জানি না কিভাবে ওনারা এক্সপ্লেন করেছেন, বাট বলাটা ইজ যে আমি নিজের সঙ্গে অনেক এই কথাগুলো বলেছি। আমি আরেকটা মানুষ যে হিউম্যান, আরেকটা মানুষ যে ভাবে, তার মধ্যে একটা মনন আছে, তার ভাবনা আছে, সেই মানুষটা আমার এই ভাবনাগুলোর সঙ্গে আইদার সহমত পোষণ করছে কিনা দেখে নেওয়া। আরেকটা হলো যে আমি যে ভাবনাগুলো ভাবছি তার পার্সপেক্টিভে ওই ভাবনাটা কিরম লাগছে দেখতে। একদম ঠিক। এটা কারণেই আমরা শেয়ার করি। ঠিক ঠিক ঠিক। অন্যের দৃষ্টিভঙ্গি থেকেও দেখাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা একমাত্র বন্ধুই করতে পারে, আর কেউ করতে পারে। বন্ধুত্ব ইজ ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমি একটু অন্যদিকে যাচ্ছি, রোমান্টিক রিলেশনে। অনেক সময় রোমান্টিক রিলেশনে ঢুকলে পরে আপনার যে মানে পার্টনারটি, সে মহিলা হোক পুরুষ হোক, সে আপনাকে বন্ধুর থেকে আলাদা করতে চায়, বা আপনারও ইচ্ছে হতে পারে যে এখন তো হয়ে গেছে। রোমান্টিক রিলেশনশিপ আর বন্ধুত্ব এক নয়, একদমই এক নয়। এবং যদি রোমান্টিক রিলেশনশিপের জন্য বন্ধুর সার্কেল ভেঙে যায়, সেটা খুব ডিফিকাল্ট যে কোনো মানুষের জন্য। সেটা হচ্ছে কারণ বন্ধুত্ব বললাম সুখে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি,
কারণ ওই কাজগুলো আর কেউ করবে না। হ্যাঁ পজিটিভ মানুষকে পজিটিভ থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে বন্ধুত্ব। কাজে যখনই আপনি আপনার পার্টনারকে সরিয়ে নিচ্ছেন বন্ধুদের কাছ থেকে, তার পজিটিভ মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে, আরেকটা ব্যাপার আছে সেখানে, তার মেন্টাল হেলথ নষ্ট হয়ে যাবে, আপনার জীবনটাও সুখে থাকবে না কখনো। একদম। এবং সবচেয়ে বড় কথা কি, যখনই মানুষ একটা রোমান্টিক রিলেশনশিপ থেকে বন্ধুত্ব এক্সপেক্ট করে, বন্ধুত্ব থাকবেই, সেই সম্পর্কের মধ্যেও বন্ধুত্ব থাকে, কিন্তু আমি বলছি সেই সম্পর্কটা যখনই মানে আমার যত নিড অফ বন্ধু, আমি সবটা, আমার যত বন্ধুর প্রয়োজন আছে, আমি সবটা যদি তার কাছ থেকে চাওয়ার চেষ্টা করি, বা আমার মনে হয় যে এই মানুষটার কাছ থেকে আমি সব পেয়ে যাবো, আমার আর কাউকে দরকার নেই, দ্যাটস এ রং মাইন্ডসেট। এটাই হলেই গন্ডগোল হ্যাঁ, হয়ে যাবে। একদমই। কারণ আছে। তার কারণ হচ্ছে, যখন একটা রোমান্টিক রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্কে মানুষ একসাথে থাকে, তখন আইটা আর আই থাকে না, তখন ওটা উই হয়ে যায়। একদম। এবং যখনই উই হয়, তখন তোর পাওয়ার, তোর রাইটস, এগুলো সব শেয়ার করতে হয় ঠিক। তার সাথে। একটা বৈবাহিক বা রোমান্টিক সম্পর্কে গিভ অ্যান্ড টেকটা এটাই, যে তোকে অনেকটা ছাড়তে হবে। বন্ধুর শুনে ছাড়তে হয় না। যখনই তোকে ছাড়তে হবে, তখনই ওটার বন্ধুত্বের সম্পর্ক নয়। ওই ছাড়াটার তাতে কি হচ্ছে? তাতে তোর অটোনমি নষ্ট হচ্ছে। অটোনমি যখনই নষ্ট হবে, তখন তোর তার রিলেটেডনেসটা এতটা বেশি হওয়া দরকার যে ওটাকে ফুলফিল করতে পারে। ঠিক। কিন্তু রোমান্টিক রিলেশনশিপ আর বন্ধুত্ব কখনো এক নয়। একদমই। চলো, তো এখানেই আমরা মোটামুটি দাঁড়াবো। তার মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাপি মাইন্ডসেট আমরা বললাম, যে সুখে থাকার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সুখে থাকার ভাবনাটা ভাবা। তার জন্য কি হেল্প করতে পারে? তার জন্য যে কোনো একটা গ্রুপ, ক্লাব হোক, রিলিজিয়াস গ্রুপ হোক, তার সাথে থাকা। স্পিরিচুয়ালিটি, বা যেটা, যে আমি আমার শরীরটার বাইরেও আমার একটা নিজস্ব ব্যাপার রয়েছে, সেটা। মাইন্ডফুলনেস, আজকের দিনে থাকা, প্রেজেন্ট। অন্যের প্রতি ভালোবাসা দেখানো, কম্প্যাশন, নৈতিকতার জায়গা থেকে বলছি। এবং হোপ বা অপটিমিজম, ভালো থাকবো আমি, জাস্ট এগুলো থাকলেই মানুষ সুখে থাকবে। এগুলো যদি না থাকে, তাহলে মানুষ সুখে থাকবে না। তাহলে সুখে থাকার চেষ্টাটা করবেন না অন্তত পক্ষে। যদি সুখে থাকার চেষ্টা করেন, তাহলে সুখী তো হবেনই না। না, এটা আমরা 2-3 বার এই এপিসোডে কথা বলতে বলতে চলেই এলো। আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমি একটা কথা বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। এই কথাটা বলার পেছনে আমার যে বেসিক আইডিয়া, সেটার সঙ্গে একদম সেম অ্যালাইনমেন্টে আজকের এপিসোডটা ছিল। এবং আমার মনে হয় সুখে থাকাটা, ওই যেটা তুই বললি শেষে, চেষ্টা করা, চেষ্টা তো পরের ব্যাপার। আমার মনে হয় সুখটা না, সবচেয়ে বড় জিনিস হলো আপনি যদি নিজের মধ্যে ব্লকেজটা সরিয়ে দেন, মানে আমি আমার সম্পূর্ণটা দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জিনিস অনুভব করব এবং সম্পূর্ণভাবে করব, বিশ্বাস করুন আপনার চেয়ে বেশি সুখে কেউ থাকবে না। আমি এটা আরেকটু আগে রিয়ালাইজ করলে আমার অনেক বেশি আনন্দে থাকতাম। তার সঙ্গে আপনারা যে আনন্দটা আমাদের অব্দি পৌঁছে দেন, এটাও একটা মারাত্মক সুখ। তো আমরা এই সুখের একটা পরিবেশে রিলেটেডনেস, এবং আপনারা যখন সত্যি লেখেন না যে এই চ্যানেলটার এত কম সাবস্ক্রাইবার কেন, বা এই চ্যানেলটা আমার সবচেয়ে প্রিয় চ্যানেল, এগুলো শুনলে মানে সত্যি ওই সুখটা একটা আলাদা সুখ। এবং এই আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি একটা কমিউনিটির মতো, এবং আমরা যতটুকু চেষ্টা করি বা যতটুকু মানে দেওয়ার চেষ্টা করি, তার মধ্যে সবসময় আমরা চেষ্টা করি একটা পজিটিভ কিছু দেওয়ার, যাতে আমরা যদি কোনো নেগেটিভ জিনিস নিয়েও কথা বলি, তাতেও যাতে আমরা আল্টিমেটলি আউটকামটা পজিটিভ রাখতে পারি। আমার মনে হয় পৃথিবীতে অনেক কিছুই অনেকেই বলে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, বাট ওই পুরোটাই ফাইনালি মাইন্ডসেট দিয়ে দেখতে হবে। আর নেগেটিভ জিনিসেও কিন্তু যদি সুখ খোঁজার হয়, তাহলে নেগেটিভ জিনিসেও সুখ পাওয়া যায়। সেটা কিরকম সুখ, সেটা একটা আলাদা বিষয়। সেটা সম্পূর্ণ, যেমন দুঃখ থেকে আমাদের সুখ হয়, যেমন আমাদের, হ্যাঁ, যদি এখন একটা খুব ব্রুটাল ঘটনা ঘটে, সেটা আমাদের সুখ নিশ্চয়ই দেবে না, সেটা আমাদের কষ্টই দেবে। বাট ওই কষ্টটাকে যদি সম্পূর্ণভাবে ফিল করতে পারি, তাহলে সেখান থেকে আমরা আনন্দও পেতে পারি। সো আজকের এপিসোড একটা এমন নোটেই শেষ হলো, যেখানে আমার কথাটা বলা বা আমার প্রত্যেকবার স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি বলাটা অনেকটা অনেকটা কানেক্ট করলো একটা ডটের মতো। রাইট। আমরা তো জেনারেলি গত 4-5টা ধরে অনেক নিন্দেই করে এসেছি বেসিক্যালি, বুঝলেন তো, যে খারাপ কি চলছে, এবং এগুলো জানা খুব প্রয়োজন বলে আমাদের মনে হয়। যে
ধরুন রাজনীতিতে কি হচ্ছে, হেলথ সেক্টরে কি হচ্ছে, এসব বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। এআই এ কি হচ্ছে, টেকনোলজি ওয়ার্ল্ডে কি হচ্ছে। তো আজকে মনে হলো যে এসবের বাইরে গিয়েও এই জিনিসটাও বোঝা দরকার যে সব তো হচ্ছে এবং সবগুলোকে আমাদের ঠিকও করতে হবে নিজেদের মতো করে। কিন্তু তার সাথে এটাও জরুরি যে আমরা পজিটিভ থাকি এবং আমাদের মাথাটাকে শান্ত রাখি, ভালো থাকি। জীবনে আমরা সবাই ভালো আছি, আপনারাও ভালো থাকুন। ভালো থাকলে পরে ভালোই হবে। আর যদি একদম। চারদিকে বলতে থাকি কি অস্থির সময়, আমি আগেও বলেছি, হুম। সবসময় যদি অস্থির সময় ভাবি না, তাহলে আরো অস্থির হবে জিনিসটা। বেশ, তাহলে এই নোটে আজকের এপিসোড শেষ করব। দেখা হচ্ছে পরের এপিসোডে। আমাদের সুখটা একটু বাড়বে যদি আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে। তো আপনারা এই দায়িত্বটা প্লিজ নিন। আর যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হলো একটা মেম্বারশিপ বাটন আছে, আরেকটা সুপার থ্যাঙ্কস বাটন আছে। আচ্ছা, মেম্বারশিপের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যাদের আইফোন আছে তারা Google Chrome এ গিয়ে মেম্বারশিপটা নিতে পারেন। আইফোনের একটা প্রবলেম হচ্ছে YouTube এর সঙ্গে। কিছু একটা ওদের Google অ্যাপটা কিছু একটা সমস্যা হচ্ছে। তারা আইফোন যারা ইউজ করেন তারা কিন্তু Google Chrome থেকে যদি এই চ্যানেলটা খোলেন তাহলে সেখানে গিয়ে মেম্বারশিপটা নিতে পারবেন। মেম্বারশিপ এবং সুপার থ্যাঙ্কস যদি আমাদের কাছে আসে আমরা সত্যিই খুবই সুখী হই। আমরা খুবই সুখে থাকি এবং আনন্দে থাকি। বুঝতে পারছেন? সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি, আজকে তো খুব স্ট্রংলি বলব, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is really everything. টাটা।